তুরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। রৌদ্রের সেই উন্মত্ত বার্তাটা দেখার পর তুরা আর চিনতে বাকি ছিল না ওইটা যে রৌদ্রের মেসেজ ছিল। রৌদ্রের এতটা তীব্র ভালোবাসা তুরা আরও দুর্বল হয়ে পড়ছে। তার হৃদয়ে শিয়াবের প্রতি অপরাধবোধ আর রৌদ্রের প্রতি অব্যক্ত ভালোবাসা এক ভয়ঙ্কর ঝড় চলেছে। রেস্টুরেন্টে কাউকে কিছু না বলে এক দৌড়ে সে বাইরে বের হয়ে এসেছে। সে পিছনে তাকাচ্ছে না, তার কানে শুধু রৌদ্রের সেই হুমকিপূর্ণ শব্দগুলো প্রতিধ্বনি হচ্ছে। তুরার এই পলায়ন যেন তার অসহায়তা আতঙ্কের বহিঃপ্রকাশ। তুরা দৌড়াতে দৌড়াতে সামনে একটি শিশু পার্ক দেখতে পায়। সে দ্রুত সেই পার্কে ঢুকে গেল। তার মনে শান্তি নেই, কেন যেন মন এখন শুধু রৌদ্রকে চাইছে। তার মনে হচ্ছে রৌদ্রকে সামনে পেলে হয়তো এক্ষুনি জড়িয়ে ধরে কান্না করত। তোরা পার্কে একটি বেঞ্চে গিয়ে বসলো, দুই হাত দিয়ে বেঞ্চ চেপে ধরে মাথা নিচু করে সে ডুকরে কাঁদতে লাগলো। তার সেই কান্নায় যেন প্রকৃতি থমকে গেছে, তাই তো কোনো গাছপালার একটা পাতাও নড়ছে না। যেন তুরা সেই অসহনীয় কষ্ট তারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তুরা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করলো, আর তার মানসপটে একে একে ভেসে উঠলো রৌদ্রের সাথে কাটানো সেই স্মৃতিগুলো। মনে পড়ল রৌদ্র প্রথমবার তাদের ছাদে তার সঙ্গে কেমন আচরণ করছে। তার কানে ফিস ফিস করে গান গেয়েছিল, যা ছিল তাদের সম্পর্কের এক অঘোষিত সূচনা। তারপর ভেসে এলো রেস্টুরেন্টের সেই স্মৃতি, যখন রৌদ্র তাকে কোলে তুলে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছিল কাশফুল দেখতে। সেই কাশফুলের মাঝখানে রৌদ্রের উচ্ছল এবং ভালোবাসার আচরণ, যা তুরার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। একে একে করে রৌদ্রের সাথে তার সব স্মৃতি, দুষ্টুমিতে রৌদ্রের সাথে তার আচরণ আর গভীরতম ভালোবাসা স্পষ্টভাবে ভেসে উঠল। প্রতিটি স্মৃতি যেন তুরার বুকে নতুন এক যন্ত্রণা দিচ্ছে। স্মৃতিগুলো তুরাকে তীব্রভাবে গ্রাস করছে। তুরার চোখ খুলল, অশ্রুসিক্ত চোখে সে আকাশের দিকে তাকালো। তুরা তীব্র আর্তনাদ করে উঠল, কেন আমার তার কথা এত মনে পড়ছে। তুরা চোখ মুছল, কিন্তু চোখের কোণে জল আবারও জমে এলো। এই প্রেমের টান, এই বিরহ তাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয়। সে বুঝতে পারছে না কেন এই অসহনীয় টান। তুরার কণ্ঠস্বর আরও ভেঙে গেল। কেন তার কে আমি এত মিস করছি, কেন আমি সব জেনেও এই যন্ত্রণা থেকে বের হতে পারছি না। আমার তো শিহাবকে নিয়ে ভাবা উচিত, কিন্তু কেন আমার হৃদয় বারবার শুধু তার কাছে ছুটছে। তুরার মনের যন্ত্রণা এখন আর শুধু প্রশ্ন নয়, তা আত্মনাতে পরিণত হলো। সে আর নিজেকে সামলাতে পারল না। বেঞ্চে হাতলে আঁকড়ে ধরে সে চিৎকার করে কণ্ঠে তীব্র হতাশা আর আত্মনাদ নিয়ে বলল, কেন 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 আমার তার কথা এত মনে পড়ে, কেন আমার কিছু ভালো লাগছে না। তোরা আবারও চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দ যেন তার অসহায়ের চিহ্নটুকু ক্ষয়ে গেল। তার এই নীরব আর্তনাদে শিশু পার্কের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল। তোরা কেঁদে কিছুক্ষণের জন্য থমকে গেল। চোখ বন্ধ করে সে তার ভেতরের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করলো। তার বাঁ হাত দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেলল। নিজের কম্পিত কণ্ঠস্বর নিজেই শুনল, তা তা তাহলে কি আমি আব্রাহাম রৌদ্রকে ভালোবেসে ফেলছি? পর মুহূর্তে তার মন যেন চিৎকার করে উঠল। আর কোনো দ্বিধা ভয় রইল না। এই প্রথম সে নিজের কাছে সত্যটা স্বীকার করলো, হ্যাঁ হ্যাঁ, আমি আব্রাহাম রৌদ্রকে ভালোবেসে ফেলছি, অনেক ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা কি অপরাধ? রৌদ্রের মতো একজন মানুষকে ভালোবাসা কি আমার অপরাধ? না না, আব্রাহাম খানকে ভালোবাসা কোনো অপরাধ নয়। কেন নয়? পুরুষেরা জীবনে এমন অনেক ভুল কাজ করে যা কিছু নারীর কাছে ঘৃণার কারণ হতে পারে, কিন্তু আমাদের মহান আল্লাহ বলেছেন, যিনি অতিশয় পাপিষ্ঠ হয়েও যদি আমার ঘরে এসে তওবা করে মাপ চায়, তাহলে আমি তাকে অবশ্যই মাপ করে দেব। কারণ আমাদের পরম দয়ালু আল্লাহ, যার কাছে বান্দা কিছু চাইলে তিনি নিজেকে স্থির রাখতে পারেন না। তাই যাকে আল্লাহ তাআলা মাফ করতে পারে, তাহলে সেই বান্দাকে মানুষ কেন ভালোবাসতে পারবে না? রৌদ্র তার ভুল বুঝতে পেরেছে এবং আল্লাহর পথে গিয়ে মাপ চেয়েছে। সে শপথ নিয়েছে এসব খারাপ কাজ থেকে বের হয়ে আসবে। যা আপনারা এখন কথা হচ্ছে ভালোবাসা। আমি ব্যাখ্যা দিচ্ছি। ভালোবাসা কোনো কিছু বাধা মানে না। যে আগুনের উপর দিয়ে হেঁটেও সেই ভালোবাসাকে জয় করতে রাজি, এই একই গভীর অনুভূতি
শুধু তারাই বুঝবেন। যারা কাউকে মনে প্রাণে ভালোবাসে, অনেকে ভাবেন এত খারাপ বা চরিত্রহীন মানুষকে ভালোবাসা যায়, কিন্তু সেই চরিত্রহীন ব্যক্তি যদি কাউকে ভালোবাসার সব কিছু ছেড়ে দেয় এবং খারাপ কাজ থেকে বের হয়ে আসে, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে ভালোবাসা উচিত। কিন্তু রৌদ্র সেই বেলা উল্টো করলো। সে মনে করছিল তুরা তাকে ঘৃণা করে এবং তুরা নিজেও বলে দিয়েছিল রৌদ্র যদি তাকে বিয়ে করে তাহলে তার দেহ পাবে, কিন্তু জীবন থাকতে মন পাবে না। সে শুধু নামেই তার স্ত্রী হয়ে থাকবে। এদিকে রৌদ্রের সেই মুহূর্ত আল্লাহর ঘরে গিয়ে ক্ষমা চেয়ে এসেছিল এবং ভালোর পথে চলবে বলে শপথ নিয়েছিল। তাই রৌদ্র যদি তুরাকে জোর করে নিজের করে নিত, তাহলে এটা অবশ্যই অন্যায় হতো। কারণ ভালোবাসা হয় দুটো হৃদয় দিয়ে, একটি হৃদয় দিয়ে নয়। এটা হয়তো সবাই জানে। তাই রৌদ্র নিজের ভালোবাসা আত্মসমর্থ করে তুরাকে শিহাবের হাতে তুলে দিছিল। আর একটা কথা, আমাদের পারিবারিক বা সামাজিক যে বিয়েটা হয় সেটা ভালোবাসার বিয়ে নয়, সেটাকে বাবা মায়ের সম্মানের বিয়ে বলা হয়। তাই ভালোবাসা কোনো পাপ দেখে না। সে শুধু সেই ভালোবাসার মানুষকেই চায় যেই মানুষটাকে পেলে তার মনে শান্তি পাবে। তার অতীত আগে পিছে কী আছে সেটা তার জানার দরকার নেই। শুধু ভবিষ্যতে সে ভালো পথে চলে এবং তাকে ভালো রাখে। এখন আমি তুরার ব্যাখ্যা দিচ্ছি। একজন চরিত্রহীন ব্যক্তিকে এভাবে ভালোবাসা যায় কিভাবে? এই প্রশ্নটি অনেকের মনে থাকা স্বাভাবিক, তাই আমি সেই উত্তর দিচ্ছি। আমি আগেই বলেছি ভালোবাসা কোনো বাধা মানে না, না পাপও দেখে না। তোরা প্রথমে রৌদ্রের মতো একজন ব্যক্তিকে ভাই হিসেবে সম্মান করতো, কিন্তু প্রেমের দিক থেকে ঘৃণা করতো। সে চেয়েছিল রৌদ্র সত্য দিয়ে নিজের জীবন রক্ষা করতে, কারণ সে কোনোভাবে রৌদ্রের মতো একজন পুরুষকে নিজের জীবনে চাইতো না। তুরার পরিকল্পনা ছিল রৌদ্রকে সত্য দিয়ে সে পালিয়ে আসবে এবং অনেক দূরে চলে যাবে, কিন্তু তুরার সত্ত্বে রৌদ্র যে এতটা পরিবর্তন হবে তা তুরাও কল্পনা করে। আপনারা ভাবুন, মানুষটা কত পরিবর্তন হলে নিজের ভালোবাসা কোরবানি দিয়ে তার ভালোবাসার মানুষকে হাসি খুশি রাখতে সে নিজেই দূরে চলে যায়। এই ভাবনাগুলো, এই পরিবর্তনগুলো তুরাকে দুর্বল করে। আরও একটা কথা, কেননা আমি রৌদ্রকে দূরে সরালাম, এর অর্থ হলো আমরা কিছু কিছু জিনিস কাছে থাকতে মূল্য দিতে জানি না, কিন্তু সেই জিনিস দূরে চলে গেলে সেটার অনুভব কিন্তু ঠিকই করি। কথাটা হয়তো সাধারণ ক্যাপশন মনে হতে পারে, কিন্তু কথাটা আমাদের লেখিকা চেয়েছে তুরা রৌদ্রকে এইভাবে অনুভব করুক, আর তুরা আস্তে আস্তে অনুভব করতে করতে নিজের মনকে গলিয়ে ফেলতে পারে রৌদ্রের প্রতি। রৌদ্রের কাছে থাকলে হয়তো তুরা এই ভালোবাসা অনুভূতি নিজের কাছে স্বীকার করতো না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ছেলে মেয়ে যে ছেলে 10জন মেয়ের সাথে সময় কাটিয়েছে বা খারাপ কাজ করেছে, সেই ছেলে যে আবার খারাপ হবে না তার কি গ্যারান্টি? এখন কথা হচ্ছে, আমি এটারও ব্যাখ্যা দিচ্ছি। মানুষ যদি ভালো হয় আবার খারাপের পথে ফিরে আসে, সেটা তার কপালে লেখা এবং ব্যক্তিগত ভাগ্য। আমরা আগের থেকে তা ধরে নিতে পারি না। যদি চরিত্রদের ভাষ্যমত ভবিষ্যৎ এত সহজে ধরা যেত, তাহলে হাজারো উপন্যাস নায়ক খারাপ থেকে নায়িকার প্রেমে পড়ে ভালো হয়েছে, তারাও আর খারাপ পথে যায়নি। আমি আপনাদের আশা রাখছি যে আমার উপন্যাসের নায়ক আর খারাপের পথে যাবে না। রৌদ্রের এই পরিবর্তন তীব্র ভালোবাসার অনুশোচনা থেকে, যা আমাকে সত্যি শুদ্ধ করে। যেখানে ভালোবাসার মান একজন মানুষ বদলে যাওয়ার ক্ষমতা রাখে। আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের মনে এবং কোনো প্রশ্ন নাও থাকতে পারে, আমি মনে করি। আর তুরা যে রৌদ্রকে ভালোবেসেছে সেটা স্বীকার করে নিছে, তাহলে বলেন সকলে মিলে আলহামদুলিল্লাহ। তুরা ফোন একের পর এক বেজেই চলছে। হয়তো আরশি, আয়ান, আরফাই কল করছে, কারণ তাদের তো কিছু না বলে সে পালিয়ে এসছে। অনেক রিং হওয়ার পর তুরা নিজের গভীর ভাবনা থেকে বেরিয়ে এলো। তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এবং কল রিসিভ করলো। অপর প্রান্তে আরশির উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেলো, কিরে তুরা, তুই হঠাৎ কোথায় গেলি, চলে গেলি? আমরা পুরো রেস্টুরেন্টে খুঁজে পেলাম, তুই কোথাও নেই। শিহাব ভাইয়া তো প্রায় পাগল হয়ে গেছে। তুরা নিজেকে সংযত করে কণ্ঠে কৃত্রিম অসুস্থতার ভাব এনে বলল, আসলে আপু, আমার শরীর খারাপ লাগছিল, তাই আমি বাসায় চলে এসেছি। ও আচ্ছা, আমরাও আসছি। আচ্ছা আপু। কলে লাইন কেটে দিল। তোরা কোনো মতে মিথ্যে বলে পরিস্থিতি কাটিয়ে দিল, যাতে আশির কোনো সন্দেহ না হয়, কিন্তু মিথ্যে বলার পর তার মনে অপরাধবোধ আওড়ালো। তোরা আশিদের আগে দ্রুত বাসায় চলে এসেছে। তাকে একা দেখে তনুজা খান উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, তুই একা এলি কেন?
আয়ানরা কোথায়? তোরা ক্লান্ত ভাব এনে জবাব দিল, আসলে মা আমার শরীর খারাপ লাগছিল, তাই আমি আগে চলে এসেছি, ভাইয়েরা আসছে। তুরার কথা শুনে তনুজা খান সঙ্গে সঙ্গে তুরার কপালে ও গলায় স্নেহ হাত দিয়ে দিয়ে দেখে স্নেহ মাতৃত্বে স্নেহ স্বরে বলল, সে কি শরীর খারাপ হচ্ছে, কিছু হয়েছে, জ্বরটা? তোরা দ্রুত আশ্বাস নিয়ে বলল, আরে মা না, এমনি শরীরটা খারাপ। মা আমি খুব ক্লান্ত, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। তনুজা খান স্বস্তি এবং অনুমতি স্বরে বলল, আচ্ছা ঠিক আছে যা। তোরা তার মায়ের কথা শুনে দ্রুত তার রুম থেকে চলে গেল। আর কিছুক্ষণের সময়ের মধ্যে আরশি, আয়ান, তিথি এবং আরফা তাদের বাসায় চলে এলো। রেস্টুরেন্টে তুরার হঠাৎ চলে যাওয়া এবং বাইরে ছোটাছুটির কারণে সকলেই ক্লান্ত হয়ে যায়, তাই কেউ কারোর সঙ্গে কথা বলে না, যে যার রুমে চলে যায়। রাত 9টা ছুঁই, খানবাড়ির সকলে ঘুমিয়ে আছে, শুধু ঘুম নেই তুরার চোখে। তুরা কাল বিয়ে, এই ভাবনাতে যেন তুরার বুকের ভিতর আরো কান্না আসছে। তুরা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার মন জুড়ে শুধু কালকের বিষয়টা। কিভাবে কি করবে, কিভাবে শিয়াবের নামে কবুল বলবে। সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে, এই কথাটা পারছে না কাউকে বলতে, না পারছে সহ্য করতে। কাল কি সত্যি তুরার বিয়ে? সে কি সত্যি রৌদ্রকে হারিয়ে ফেলবে? তাহলে তো সর্বনাশ, কারণ সে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে, খুব বেশি ভালোবেসে ফেলেছে। এগুলো ভাবতে ভাবতে তুরা আর ডুকরে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে সে ছাদের রেলিংয়ে নুয়ে পড়লো, কাঁদতে কাঁদতে আত্মনাদ করে বললো, রৌদ্র আপনি কোথায়? আমি পারছি না আপনাকে ছাড়া থাকতে, দম আটকে মরে যাচ্ছি। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলছি। তুরার মন অনুশোচনার ভার, ভালোবাসার ভারে ভেঙে যাচ্ছে। সে ছাদের রেলিংয়ে মুখ গুজে ফিসফিস করে বলে, আপনি ঠিকই বলেছেন, আমি ভুল ছিলাম। ভালোবাসা, আপনার ভালোবাসা ভুল নয়, পবিত্র। আমি চাই আপনাকে, আপনাকে না পেলে আমি হয়তো বাঁচবো না। তোর আর্তনাদ আরো গভীর হলো। এই মুহূর্তে রৌদ্রের উপস্থিতি তার জন্য জীবন দেয়। সে যেন আকাশের দিকে তাকিয়ে ভিক্ষে চেয়েছে, প্লিজ আপনি ফিরে আসুন, আমি আপনি ব্যতীত কাউকে চাই না, আপনাকে না পেলে আমার মরণ হোক। তোর রেলিংয়ে মাথা নুয়ে কাঁদতে লাগলো। আজ যেন তার চোখে নদী লেগছে। আসলে ভালোবাসা যেন হাসায়, তেমনি কাঁদায়, তাতে আফসোস বা ধোকা যাই থাকুক, ভালোবাসা মানে কান্না। ঠিক তখনই একটা ধীর কণ্ঠস্বর ভেসে এলো, তুরা। কারো ডাকে তুরার কান্না থেমে গেল। তুরা মাথা সোজা করে কান্না ভেজা চোখে সামনে তাকালো। চারপাশে অন্ধকার হলো, শরীরের গরম দেখে তুরার চিনতে ভুল হলো না যে ওটা আরশি। আরশির ঘুম আসছিল না, তাই তুরার সাথে গল্প করার জন্য তুরা রুমে গিয়ে দেখে গিয়েছিল। তুরাকে রুমে না পেয়ে আরশি খুঁজতে খুঁজতে ছাদে এসে এবং এসে তুরা আর্তনাদ করে বলা প্রতিটি শব্দ স্পষ্টভাবে শুনে ফেলে। আরশি দ্রুত এগিয়ে গিয়ে তুরার সামনে, সেও ঝুঁকে বসলো। আরশির চোখে পানি টলমল করছে। সে শান্ত কণ্ঠে শিওর হতে জানতে চাইল, একটু আগে তুরা তুই যেসব কথা বলি সেগুলো কি সত্যি? আরশির কথা শুনে তুরার আর বুঝতে বাকি রইল না যে আরশি শুনে ফেলেছে। তুরা আর নিজেকে লুকানোর চেষ্টা করলো। মুহূর্তে তুরা আরশিকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরলে, হাউমাউ করে কেঁদে উঠলো। তুরার আত্মনাদ ও আকুতি নিয়ে বলল, হ্যাঁ আপু, সব সত্যি। আমি আমি রৌদ্র ভাইয়াকে ভালোবাসি। আমি ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না, আমার দম আটকেছে আপু, আমি এখন কি করবো? আমি শিহাবকে বিয়ে করতে পারবো না। তোরা কাঁদতে লাগলো। আশি তুরার কথাগুলো শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। সে যা সন্দেহ করছিল তাই হলো, কিন্তু এখন সে কিভাবে তুরাকে সান্ত্বনা দেবে সে যেন ভেবেই পাচ্ছে না। তবু আশি স্নেহ ভরা তুরার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না তোরা, এভাবে ভেঙে পড়লে চলবে না। দেখ, বাসার সবাই তোর বিয়ে নিয়ে কত খুশি, তুই কি চাস এসব শুনে সবার মন খারাপ হোক? আর তাছাড়া তুই তোর রৌদ্র ভাইয়াকে ভালোবাসিস না, তার জন্যই তো রৌদ্র ভাইয়া চলে গেল। তোরা আশিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো, তাহলে আমি এখন কি করব? আপু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শিবকে বিয়ে করবো, আর রৌদ্র ভাইয়াকে আমি কিভাবে ভালোবেসে ফেললাম আমি নিজেও জানি না, কিন্তু আমি রৌদ্র ভাইকে খুব ভালোবাসতে পারছি না আপু। আমি রৌদ্র ভাইকে ছাড়া থাকতে, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কোনো কিছুতে মন বসাতে পারছি না। বিশ্বাস করো আপু, আমি রৌদ্র ভাইকে চাই। তুরার যন্ত্রণার মাথা ফেটে যাচ্ছে, তুরার চোখে পানি আশির গলা ভিজিয়ে দিচ্ছে। আশি তুরার এই তীব্র যন্ত্রণা দেখে কিছুটা ভেবে নিল। সে তুরাকে সোজা করে বসালো, তুরার চোখের দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, তুই সত্যি রৌদ্র ভাইকে চাস? তুরার সাথে সাথে মাথা নাড়িয়ে উত্তর দিল। তার কণ্ঠে ছিল নিশ্চয়তা ও আকুতি। হ্যাঁ আপু, আমি চাই। আর সেই চ্যালেঞ্জে প্রশ্ন করলো, আমি যা বলবো করতে পারবি তো?
তোরা চূড়ান্ত অঙ্গীকার নিয়ে, হ্যাঁ আপু, আমি রৌদ্র ভাইকে পেতে সব করতে রাজি, বল আমায় কি করতে হবে। তুরার এই কথায় আশি মুচকে আসলো। আশি মনে পরিকল্পনা করা শেষ, কিভাবে কি করতে হবে। আশির মধ্যে আর কোনো দ্বিধা নেই, আছে শুধু রৌদ্রকে তুরার করে দেওয়ার এক কঠিন অঙ্গীকার। আশি মুচকি হাসির আড়ালে লুকিয়ে আছে এক গোপন এবং সাহসী পরিকল্পনা। এয়ারপোর্টে মানুষে ভরপুর, সবাই যার যার ব্যাগপত্র নিয়ে ভেতরে প্রবেশ করছে, যেন সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত। এয়ারপোর্টের বাইরে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়েছে তুরা। সেই কখন থেকে অপেক্ষা করছে আশির বন্ধুর জন্য, কিন্তু তার আসার খবর নেই। তুরা যখন বিরক্তিতে ছটফট করতে লাগলো, ঠিক তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। এক্সকিউজ মি, আপনি কি মিস তুরা? পুরুষালী কণ্ঠ শুনে তুরা চমকে গেল। সেই ঘাড় ঘুরে পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে। ছেলেটিকে দেখে তুরা চিনে ফেললো, এই সে আশির বন্ধু। আশি তুরাকে ছবি দেখছিল, আর আশির বন্ধু নেহালও আশিকে তুরার একটা ছবি হোয়াটসঅ্যাপে দিয়েছিল। তাই দুজন দুজনকে চিনতে সময় লাগলো না। তুরা নেহালকে দেখে তাড়াতাড়ি স্বস্তিতার সাথে উত্তর দিল, জি আমি তুরা। নেহাল হলো একজন পাইলট, আশির সাথে তার অনেক আগের থেকে বন্ধুত্ব। এই সবেমাত্র নেহাল পাইলট হয়েছে। এর বাইরেও তার বাবা বিমান, পাসপোর্ট, ভিসা এসবের কন্ট্রাক্টর। তাই এই কারণে নেহাল এই পেশাটি বেছে নিয়েছে। নেহাল তুরার কথা শুনে তুরাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। তারপর নেহাল তুরার উদ্দেশ্যে সতর্ক ও চিন্তিত কণ্ঠস্বর বলল, দেখুন মিস তুরা, আমি আশির কাছ থেকে সব শুনেছি। আর সুইজারল্যান্ড যাওয়ার জন্য আব্বুকে অনেক কষ্টে ম্যানেজ করে বিমান বুকিং করে দিয়েছি। কিন্তু পাসপোর্ট আর ভিসা ছাড়া আপনি সুইজারল্যান্ডে গিয়ে কার কাছে যাবেন? হ্যাঁ, একটু ভাবুন তো। ও হ্যাঁ, মনে পড়ছে, আব্রাহাম রৌদ্র খান, যিনি একজন ওই দেশের নাগরিক এবং একজন বিখ্যাত বিজনেসম্যান। তার সাথে যদি কোনো প্রকার সাক্ষাৎ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা ছাড়া পুলিশের হাতে ধরা খেয়ে যাবেন। তাই বলছি, বিষয়টা আপনি একটু ভেবে দেখুন। নেহালের কথায় তুরাই কিছুটা বুঝতে পারে সে কি জবাব দেবে, কারণ সে সত্যি রৌদ্রকে ভালোবাসে। আর তার কাছে যেতে হলে তার যা করতে হয় সে তাই করবে। যদিও মরণ আসে, তবুও তোরা হাল ছাড়বে না। তোরা গভীর শ্বাস ও সাহস নিয়ে দৃঢ় প্রত্যয়ে উত্তর দিল, কোনো সমস্যা নেই, আমি যাব। সেখানে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে, এখন আপনি আমাকে নিয়ে চলুন। নেহাল তখন শেষবারের মতো সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, মিস তুরা, আপনি শিওর? বিষয়টা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। তুরা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সেই শ্বাস যেন সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। তুরা চূড়ান্ত স্থিরতার স্বরে বলল, হ্যাঁ আমি শিওর। এরপর তুরাকে নিয়ে নেহাল তড়িঘড়ি এয়ারপোর্টে প্রবেশ করলো। আশির কাছে থেকে প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিয়েছে, তাই বিমানবন্দরের নিরাপত্তা পার হতে কোনো সমস্যা হলো না। টার্মিনালের ব্যস্ততা এড়িয়ে নেহাল আর তুরা দ্রুত বিমানের কাছে চলে যায়। তুরা কাঁপা কাঁপা পায়ে বিমানের সিঁড়িতে পা দিল। শরীরের প্রতিটি কোষে এক তীব্র অনিশ্চয়তা। যত পা এগোচ্ছে ততই বুক ধড়ফড় করছে, যেন বুকে কোনো সামুদ্রিক ঝড় চলছে। তুরা এক মুহূর্তে মানসিক শক্তি সঞ্চয় করে দ্রুত পা ফেলে বিমানে উঠে পড়ল। বিমানে উঠে দেখলো অনেক যাত্রী স্বাভাবিক। তুরা অসংলগ্ন বোধ করলো কোথায় সে বসবে। ঠিক তখনই নিহাল বিমানে উঠে তুরার সামনে দেখে স্বাচ্ছন্দ্য কণ্ঠে বলল, আপনি এখানে বসেন, এই বিমান আমি চালাই। তুরা নেহালের কথায় কৃতজ্ঞতা এক ঝলক প্রকাশ করে সামান্য মুচকি এসে সিটে বসে পড়ল। দুর্গম পথের ভয় তুরার আত্মা কাঁপিয়ে দিচ্ছে, পা দুটো থরথর করে কাঁপছে। নেহাল তুরার সিট বেল্ট বাঁধিয়ে দিয়ে তার পাইলট আসনে ককপিটে চলে গেল। তুরা চুপচাপ বসে রইল। আশেপাশে অনেক মানুষ স্বাভাবিকভাবে গল্প করছে, কেউ ফোনে ব্যস্ত, কিন্তু তুরার মনের ভেতরে যেন এক ভয়ঙ্কর নীরবতা। যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে, সে নিজেও জানে না। আবেগের বশে সে কোনো এক অজানা পথে পা দিতে চলছে। তুরা জানে না এই আবেগ তাকে কোথায় নিয়ে যাবে, ভালোবাসার মানুষের কাছে নাকি কোনো বিপদের মুখে। সেই ভেবে যেন তুরার মনে আরও ভয় বাড়িয়ে দিচ্ছে। বেশ কিছু সময় পর বিমানের সব যাত্রী উঠে গেল। বিমানের সিঁড়ি ধীরে ধীরে উপরে উঠে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর মুহূর্তে বিমান চলতে শুরু করলো। রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার এই শব্দে তুরার ভয় আরও দ্বিগুণ বাড়তে লাগলো। কিন্তু এইখানে দুই ভিন্ন রকম ভয়। ওই একই দেশে গিয়ে রৌদ্রকে খুঁজে বের করতে পারবে, আর তুরা এই প্রথম বিমানে উঠল, আর তুরা অস্বাভাবিকভাবে ভয় লাগছে। হঠাৎ বিমান ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো। উড্ডয়নের সেই তীব্র গতিতে তুরার ভয়ে
পরনের লেহেঙ্গা খামচে চোখ বন্ধ করে দিল। আর বিমান আকাশে অনেক উপরে উড়ে যেন এক ঝটকায় মিলিয়ে গেল। অবশেষে তোরা তাহলে চলেই গেল সুইজারল্যান্ডে। এদিকে ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না, শুধুমাত্র একজনই বলতে পারে, আর তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ। আর সেই ভাগ্যের লিখন মেনে সে আবার রাশির বিয়ে হয়েছে। হয়তো বিধাতা আগে থেকে লিখে রেখেছে এদের দুজনের বিয়ে। কিন্তু সে এখনো আশিকে দেখেনি, কারণ আশি কোনো না কোনো ছলনায় ঘোমটার আড়ালে থেকেছে। কাজী যখন কবুল বলছে তখন আশি আগে পিছিয়ে না ভেবে এক প্রকার ভয়েই কবুল বলে দিছে। আর শিয়াব তো তুরা মনে হওয়াতে হাওয়ার গতিতে কবুল বলে দিছে। ঘোমটার আড়ালে আশি তখন শিয়াব আর তার জীবন জুয়ার খেলায় এক ভয়াবহ পরিণতির সম্মুখীন। আশির শরীরে রক্ত জমে গেছে। সে জানে না এই মিথ্যে কবুল তার শিয়াব জীবনে কি ভবিষ্যৎ বয়ে আনবে। বিয়ের আসলে ছেলে মেয়ে উভয়ে নাচে গানের তালে নাচ করছে। চারিদিকে তখন উৎসবের চরম আনন্দ। আর শিয়াব তো তুরাকে আসলে আশিকে দেখার জন্য হিমশিম কাটছে, কারণ আশি এখনো পর্যন্ত ঘোমটা তুলেনি। ঠিক তখনই আরফা শিয়াবের বিষয়টা লক্ষ্য করলো। সে মুখ টিপে হেসে এগিয়ে এসে শিয়াবের কানে ফিসফিসে দুষ্টুমাখা কর্ণে বলে, কি ভাই, বউ দেখার তাড়াহুড়ো বুঝে সইছে না? আরফার কথা শিয়াব দাঁতে দাঁত চেপে ফিসফিস করে অধৈর্য কণ্ঠে বলল, বুঝে যখন ঘোমটাটা সরাচ্ছ না কেন? আরফা শিয়াবের কথার প্রতি উত্তর দিয়ে মজার করার স্বরে বলল, ঘোমটা সরাতে হলে 10,000 টাকা দিতে হবে। শিয়াব আরফার কথা তাড়াহুড়ো করে এবং অধীর এবং বেগুল কণ্ঠে বলল, বোন, 10,000 না 20,000 নিয়েও একটু ঘোমটা সরিয়ে দাও। আমি দেখে আমার চাঁদের বউয়ের মতো মুখটা। সে এবার চোখে তুরার মুখ দেখার জন্য চরম আকাঙ্ক্ষা। সে জানে না ঘোমটার আড়ালে তার জন্য কি বিরাট চমক অপেক্ষা করছে। আরফা তখন খিলখিল করে হেসে উঠল। সে তাড়াহুড়োর মধ্যে আশিক খান এগিয়ে এসে আশির পাশে বসলো। তিনি আশির 2 কাঁধ ধরে স্নেহের আবদার নিয়ে বলল, মা, এখন ঘোমটাটা খোল, সকলে আমার কলিজার টুকরো মেয়েকে দেখুক। আশিক খানের কথা শুনে আশির কলিজা কেঁপে উঠল। 2 হাত মুঠো করে সে কাঁপতে লাগলো। বিধাতা তাকে কোন বিপদে ফেলেছে ভাবতে আশির যেন বুক ফেটে কান্না আসছে। এখন সে কি করবে সেই চিন্তায় যেন আশির কোনো দিশে খুঁজে পাচ্ছে না। আরফা আশির পাশে এগিয়ে গেলে সকলের উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলল, আমি তুলছি, নয়তো আমার ছোট্ট বোনটা লজ্জা পাচ্ছে। কথাটা বলে আরফা আশির ঘোমটাটা আস্তে আস্তে তুলে ফেলল। আর আশির সাথে সাথে মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। তুলার জায়গায় আশিকে দেখে বাড়ির সকলে এক বিদ্যুৎ ধাক্কা খেলো এবং চমকে উঠল। সবার মুখ হা হয়ে গেল। শিয়াব যেন হার্ট অ্যাটাক হলো। সে দূরে গিয়ে ছিটকে পড়ল। আয়ান চোখ কপালে তোলে হতবাক স্বরেই বলল, আশি তুই? বাড়ির নাচ গান এক মুহূর্তে থমকে গেল। নীরবতার জন্য সব কোলাহলকে গ্রাস করে ফেলেছে। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। খানবাড়ি কেউ কোনো কথা বলতে পারছে না। তারা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। শিয়াব ধীরে ধীরে স্বাভাবিকভাবে বসলো। তারপর আশির দিকে তাকে চোখে অনেকবার ঝাপসা দিল, যেন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। শিয়াব কাঁপা কাঁপা স্বরে আশির দিকে তাকে হতভম্ব কণ্ঠে প্রশ্ন করলো, আশি তুমি? তুরা কোথায়? আশি কিছু বলতে পারছে না। সে মাথা নিচু করেছে। কি বলবে? সত্যিটা বলে দিবে যে তুরা পালিয়ে যেতে সাহায্য করছে। কিন্তু কথাটা বললে তো তুরা নিজের পরিবারের চোখে খারাপ হয়ে যাবে। আর শিয়াব যাকে একটু আগে তিনি কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করছে, তার কাছে সে পরম দোষী হয়ে যাবে। এসব ভাবতে আশি ফুঁপিয়ে কেঁদে ওঠে। আনোয়ার খান উদ্বেগ হয়ে কাঁপা কাঁপা পায়ে আশির কাছে এসে কঠিন স্বরে প্রশ্ন করে, আশি সত্যি করে বলো, তুমি এখানে কেন? আর তুরা কোথায়? আনোয়ার খানের কথা আশি আরও জোরে কান্না করে দিল। তার কান্না যেন সকলের মনে আরও চিন্তা বাড়িয়ে দিচ্ছিল। আনোয়ার খান পুনরায় আশির দিকে তাকিয়ে চিৎকার করে চরম উদ্বেগ নিয়ে প্রশ্ন করলো, কী হলো আশি? চুপ করে আছিস কেন? তুরা কোথায়? আর এই তুরার জায়গায় তুই? আশি কান্না করতে পারছে না। সে কোনো উত্তর দিতে পারছে না। আর দেবেই বা কী করে? তা পর মুহূর্তে মনে ভাবলো, সত্যিটা সে কোনোভাবে তাকে লুকিয়ে রাখতে হবে। তুরা যে রৌদ্রের কাছে চলে গেছে এই কথাটা কোনোভাবেই বলা যাবে না, নাহলে শিয়াব তুরার জন্য সুইজারল্যান্ডে চলে যেতে পারে। আর সে এসব ধারণা নিয়ে সত্যিটা লুকিয়ে ফেলে। সে ফটাফট মনে সাহস সঞ্চয় করে এবং সকলের উদ্দেশ্যে চিৎকার করে মিথ্যে স্বীকৃতি দিত, তুরা নেই। আমি চলে যেতে বলছি, সে পালিয়ে গেছে। কারণ আমি শিয়াব ভাইয়াকে ভালোবাসি, তাই আমি তুরাকে বাধ্য করেছি পালিয়ে যেতে। আর আমি শিয়াবকে বিয়ে করে নিয়েছি। আশি কথাটা বলতে সজোরে থাপ্পড় পড়লে আশির গেলে। বাড়ির সকলে সেই থাপ্পড় আরও চমকে উঠল। পুরোটা বাড়িটা যেন এক মুহূর্তে থমকে গেল। উৎসবের আলো নিভে গেল, অন্ধকার নেমে এলো। কেবল আশির কান্নার শব্দ সেই ভয়াবহ নীরবতার
মাঝে মধ্যে ভেঙে দিচ্ছে। সুইজারল্যান্ড দীর্ঘ 15 ঘন্টা জার্নি করে বিমান এসে থামলো সুইজারল্যান্ডে। বিমান মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ ভেদ করে তুরা বাইরে ঠান্ডা হাওয়া অনুভব করলো। তুরার শহর, নতুন মানুষ, চারপাশে বিস্ময়কর স্থাপত্য, সবকিছু কেমন জানি অদ্ভুত ও অচেনা লাগছে তুরার কাছে। বিমানবন্দর থেকে বেরিয়ে তুরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে গন্তব্যহীন, বুঝতে পারছে না কিভাবে সে রৌদ্রকে খুঁজবে। তুরা হাঁটছে আর চারপাশ দেখছে। বরফে ঢাকা পাহাড়, পরিষ্কার পরিচ্ছন্ন পথ, সব মিলিয়ে এক অন্তত সুন্দর শহর দেখার মতো, যা তুরাকে মুগ্ধ করছে। তোরা যখন চারপাশে দেখতে ব্যস্ত, ঠিক তখনই কিছু নোংরা বিদেশি যুবক তোরাকে দেখে চারপাশে ঘিরে ধরল। আচমকা বিদেশি ছেলেগুলোকে দেখে তোরা ভয়ে ধরপড়ে উঠল। সবগুলো ছেলের মাঝে একটা ছেলে বিশ্রী মার্কা হাসি দিয়ে বলল, হেই সুন্দরী, দেখে মনে হচ্ছে বাংলাদেশি নতুন, তাই না? তোরা ছেলেটার কথা বুঝতে পারলো না। পারবে কীভাবে, কী করে, কারণ সে বিদেশি ভাষার কোনো অর্থই জানে না। তার চোখে আতঙ্ক ছাড়া। তোরাকে কথা বলতে না দেখে আরেকজন ছেলে পাশ থেকে সব ছেলের উদ্দেশ্যে বলল, ভাই, এই মালটা দেখছিস? আরে হেবি সুন্দর, এরকম বাংলাদেশি মেয়ে খুব কম দেখছি। কথাটা বলতে ছেলেগুলো হা হা করে হাসতে লাগলো। যুবকদের নোংরা হাসি আর অশালীন দৃষ্টিতে তুরার গায়ের উপর স্রোতের মতো পড়লো। তুরা বুঝতে পারছে না এরা কি বলছে, কিন্তু শারীরিক অঙ্গভঙ্গি ও হিংস্র চোখ দেখে সে ভয়াবহ বিপদ আঁচ করতে পারছে। তুরা অপরিচিত ছেলেগুলোর উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় এবং প্রায় মিনতি স্বরে বলল, ভাই, আপনারা কারা? আমি আপনাদের চিনি না, আমার পথ ছাড়েন। তুরা কথাটা বলে যাওয়ার জন্য পা বাড়াতে ছেলেগুলো আরও শক্তভাবে চারপাশ ঘিরে ধরল। একজন ছেলে তুরার গায়ে নোংরাভাবে স্পর্শ করতে বলল, হে বেবি, এত তাড়া কিসের? আমাদের সাথে চলো, অনেক মজা হবে। শুধু আমাদের মজা দিবে। এইভাবে নোংরা স্পর্শ করা দেখে এক মুহূর্তে তুরা ভয়, মনের আতঙ্ক সব কিছু ভুলে গেল। সে চড়াতে থাপ্পড় মারল ছেলেটির গেলে। তুরা রাগে ফুঁসতে ফুঁসতে তীব্র ঘৃণা চোখে ছেলেটির দিকে তাকিয়ে বলল, বাসায় কি মা বোন নেই আপনাদের? রাস্তায় মেয়ে দেখলে গায়ে হাত দিয়ে ইচ্ছে করেছি? তোরা এই অপ্রতিষ্ঠিত প্রতিবাদে সব ছেলে রেগে ফেটে পড়লো। যাকে তোরা থাপ্পড় মেরেছে সেই ছেলেটা গালে হাত দিয়ে সব ছেলের উদ্দেশ্যে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই, তোরা কি দেখছিস? ধর, এত বড় সাহস আমার গায়ে হাত তুলে! আজ দেখবো এই সাহসের দাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? একে ধর। ছেলেগুলোর কথা শুনে একজন যুবক দ্রুত এসে তুরার হাত চেপে ধরল। ছেলেটির কঠোর স্পর্শ পেতে তুরা বুঝতে পারলো ছেলেগুলো মোটেই ভালো না, আর সে খুব বিপদে পড়ে গেছে তা খুব ভালো করে বুঝে গেল। এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। বাঁচার শেষ চেষ্টা হিসেবে তুরা সাহস জোগাড় করে ছেলেটার হাতে কোমর বলল। ছেলেটা তুরার কামড়ে যন্ত্র চিৎকার করে বলল, উহ, ছাড়। তুরা তুরা চারিদিকে তাকালো। এইভাবে থাকা যাবে না, নাহলে সব শেষ হয়ে যাবে। তোরা কোনো কিছু না ভেবে লেহেঙ্গা সামান্য উঁচু করে দৌড় দিল। ছেলেগুলো তুরাকে ধরার জন্য পিছু দৌড়াচ্ছে। তুরা দৌড়েছে। হঠাৎ তুরার রৌদ্রের কথাটা মনে পড়ল। রৌদ্র ঠিকই বলেছে, এই দেশটা ভালো না। এই দেশে মেয়েদের কোনো মান সম্মান নেই, যা আজ তুরা প্রমাণ পেল। এখন রৌদ্রের ঘৃণা করা দেশটাও তুরার ঘৃণার দেশে পরিণত হলো। একটু আগে যেই দেশ দেখে তুরা মুগ্ধ হয়েছিল, তা এক নিমেষে তুরার কাছে ঘৃণায় পরিণত হলো। তুরার শরীর দুর্বল হয়েছে, সে আর দৌড়াতে পারছে না, পা থেমে গেছে। ছেলেগুলো প্রায় তুরার কাছাকাছি। তুরা দৌড়তে দৌড়তে হঠাৎ একটা দামি কালো বিদেশি গাড়ির সাথে ধাক্কা খায়। সে সামান্য ব্যথা পেল, কিন্তু তেমন আঘাত পেল না, কারণ গাড়িটা তুরার আগে থামিয়ে দিল। তাই তুরা এই বিরাট বিপদ থেকে রক্ষা পেল। গাড়ির ঠিক পিছন পিছন আরও 6টি কালো রঙের বিলাসবহুল গাড়ি সারি বাঁধল। পুরা এতিয়ারটা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তুরা অন্তত দুর্বল শরীরে চোখ তুলে গাড়ির দিকে তাকালো। নোংরা ছেলেগুলো ততক্ষণ প্রায় কাছে চলে এসেছে। তুরা একবার পেছনে মৃত্যুর সময় ছেলেগুলোর দিকে তাকালো, আর একবার সামনে জীবনের শেষ আসা গাড়িগুলোর দিকে তাকালো। তোর শরীর হেরে পড়ছে, চোখে ঝাপসা যাচ্ছে, যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। চোখ ঝাপসা ঝাপসা চোখে সামনের গাড়িটার দিকে তাকালো। ধীরে ধীরে গাড়ির জানলার কাজ খুলে সেই এক মুহূর্তে পিছনের গাড়িগুলো থেকে কয়েকজন সুঠামদের বডিগার্ড এসে প্রথম গাড়িটার ডোর খুলে দিল। আর ডোর খুলে দেওয়ার সাথে সাথে গাড়ি থেকে কারো বাম পা বের হলো। পরের মুহূর্তে গাড়ির ভিতরে থাকা মানুষটা যেন এক গতিময় ছায়ার মতো বের হলো। আর সেই মানুষটা আর কেউ নয়, তুরার হারিয়ে যাওয়া ভালোবাসা, যার জন্য সে কতদিন যন্ত্রণা অনুভব করছে, যাকে প্রতি নিঃশ্বাসে মিস করছে, যার জন্য সে মৃত্যু উপেক্ষা না করে এত দূর এসেছে। আর সেই ব্যক্তিটি কেউ নয়, স্বয়ং আব্রাহাম খান। রৌদ্রের কালো ওভারকোট, সুগঠিত চেহারা, তীব্র শীতল চোখ, এক
অপরিচিত শহরে তুরার জন্য চিরচেনা স্বর্গ মনে হচ্ছে। সেই মুহূর্তে রৌদ্রের উপস্থিতি তুরার কাছে শুধু তার ভালোবাসার মানুষ নয়, যেন সমস্ত বিপদ এবং মুক্তির আগ অবাধ্য প্রাচীর হয়ে উঠছে। রৌদ্রকে দেখে তুরার শুকনো ঠোঁটে যেন এক স্বর্গের হাসি ফুটে উঠল। মনের ভেতরে যেন এক বুক ভরা শান্তি বয়ে গেল। চারপাশে সব বিপদ এক মুহূর্তে তুচ্ছ হয়ে গেল। দুজন দুজনের দিকে অপলক তাকিয়েছে। রৌদ্র যেন নড়তে ভুলে গেছে। তার চোখ একদম তুরার দিকে স্থির। তুরা আর নিজেকে সামলাতে পারল না। দুর্বল শরীর হেলতে হেলতে প্রায় দৌড়ে রৌদ্রের কাছে এসে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গন ছিল দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা আর ভয়াবহ বিপদ থেকে মুক্তির স্বস্তি। তুরা দুর্বল ও শান্তি মেশানো স্বরে রৌদ্রের কানে ফিসফিস করল, রৌদ্র। নামটা নিতে তুরা নুয়ে পড়ল রৌদ্রের বুকে। তুরার চোখ বন্ধ হয়ে গেল আর আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে গেল। চরম ক্লান্তি এবং মানসিক চাপের ফলে তুরার জ্ঞান হারিয়ে ফিরছে। অবশ্যই তুরা ও রৌদ্রের আবার দেখা হলো এবং এরকম সঠিক জায়গা তুরা সেন্সলেস হারালো। ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ বলতে পারি না। আমরা যা ভাবি তার উল্টোটা হতে পারে। তাই আমরা আগের থেকে কিছু বলতে পারি না। আশি মাথা নিচু করে আগের মতো কান্না করছে। কিছুক্ষণ আগে আশি কথাটা বলতে শিয়া বেগিয়ে এসে পেছনে না ভেবে আশির গেলে সজোরে থাপ্পড় মেরেছিল। সে রাগে ফুঁসতে ফুঁসতে আশির দিকে তীব্র ঘৃণা দৃষ্টিতে তাকে ক্ষোভ নিয়ে বলেছি, লজ্জা করলো না তোমার এরকম একটা কাজ করতে? তোমাকে আমি বোন হিসেবে কত সম্মান করতাম, আর তুমি এরকম একটা কাজ করতে পারলে? বাড়ির সকলে স্থির, কেউ কিছু বলতে পারছে না। আনোয়ার খানের মাথা দিয়ে সোফায় বসে পড়ল। আশি শিয়াবের কথায় কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো, এই রকমভাবে ভেঙে পড়লে চলবে না। তাকে এত দূর এসেছে, তাহলে এইখানে এসে থেমে যাবে না। নিজের জীবনে ভালো মন্দ চিন্তা না করে সত্যিটা লুকিয়ে যাবে, এসব ভেবে আশি হঠাৎ কান্না থামিয়ে দিল। চোখের পানি মুছে সে সোজা শিয়াবের চোখের দিকে তাকিয়ে দৃঢ় মিথ্যে স্বীকারোক্তি বলল, না, লজ্জা করলো না, কারণ আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসতে লজ্জা থাকে না। শিয়াবের ক্ষোভে তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষে ভেঙে গেল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমি তোরাকে ভালোবাসি, বুঝেছ? শিয়াবের কথা আশি সামান্য কৃত্রিম তাচ্ছিল্য হাসি আসলো। সেই হাসিতে অসহায়তা মেশানো। আশি কঠিন যুক্তি, কণ্ঠে দৃঢ়তা আনার চেষ্টা করলো। এখন এই কথা বলে কোনো লাভ নেই, কারণ এখন আপনি আমার স্বামী। কিছুক্ষণ আগে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি এই বিয়েটা অস্বীকার করতেই পারেন। আশির এই কঠিন আইনি যুক্তি শিয়াব যেন আগুনের মতো জ্বলে উঠল। তার সমস্ত ধৈর্যের ভাত ভেঙে চুরমার করে গেল। মাথা থেকে দামি পাগড়িটা সে এক ঝটকায় খুলে মেঝেতে ফেলে দিল। বিয়ের শেরওয়ানিটি এক ঝটকায় খেলে ছুঁড়ে মারল। সে রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে ক্রোধের স্বরে বলল, মানি না এই বিয়ে। আমার তুরার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার তুরার সাথে বিয়ে হয়নি। মানি না এই বিয়ে, মানি না। শিয়াবের রাগ আর চিৎকার যেন পুরো বাড়ি কাঁপিয়ে তুলল। এই চরম পরিস্থিতিতে আর চুপ থাকতে পারল না আশিক খান। কতক্ষণ অপমান আর বিস্ময় মুখ বুজে সহ্য করবেন? এখন আর পারছেন না তিনি। ধীরে ধীরে এগিয়ে এলেন আশির কাছে। মুখে রাগ আর কষ্টের ছাপ নিয়ে কঠিন এবং শীতল প্রশ্ন করলেন আশিকে, আশি তুরা কোথায়? আশিক খানের কথা আশির মাথায় আরও নিচু করলো। ভেজা চোখে সে কোনো জবাব দিল না। আশিকে চুপ থাকতে দেখে আশিক খান পুনরায় কণ্ঠে জোর নিয়ে প্রশ্ন করলেন, কী হলো বল, তুরা কোথায়? আশির শরীর থরথর করে কাঁপছে। মিথ্যে বলার চাপ আর অপমান তাকে আঘাত, তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, জানি না। এইবার তনুজা খান আর স্থির থাকতে পারলেন না। তিনি উত্তেজিত হয়ে এগিয়ে এসে আশির দুই কাঁধ ঝাঁকিয়ে ধরলেন। মায়ের চোখে ছিল ভয়, লজ্জার। সন্তানের জন্য উদ্বেগ। জানিস না মানে? কিছুক্ষণ আগে তুই বললি তুই তুরাকে পালিয়ে যেতে বলছিস। আশি তার মায়ের কথায় কান্না অশ্রু ভেজা চোখে তার মায়ের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক মেয়ের অসহায়তা আর চরম আকুলতা। আশি পুনরায় আবার মাথা নিচু করে সকলের উদ্দেশ্যে কণ্ঠে দৃঢ়তা চেয়ে যেন অসহায় বেশি করে, তুরা যাতে দোষী না হয় তাই মিথ্যে কাহিনী বানিয়ে বলল, তুরা কোথায় সেটা আমি জানি না, শুধু আমি তুরাকে চলে যেতে বলেছি। এইখানে তুরার কোনো অপরাধ নেই। আমি ওকে বাধ্য করেছিলাম পালিয়ে যেতে। বলছিলাম তুই যদি পালিয়ে না যাস তাহলে আমার মরামুখ দেখবি। তুরা আমাকে বোন হিসাবে খুব ভালোবাসতো, তাই নিজের চিন্তা না করে সে পালিয়ে গেছে। কিন্তু কোথায় গেছে সেটা আমি জানি না। আমি খুব খুশি হয়েছি সে পালিয়ে গেছে, কারণ আমি শিয়াবকে ভালোবাসি আর আমি শিয়াবকে পেয়েও গেছি। একটা বোনের কতটা গভীর ভালোবাসা থাকলে সে এভাবে সকলের কাছে দোষী হয়ে আর একটা বোনকে অপরাধী না করে তোলে, এই তা আশিকে না দেখলে বোঝা যেত না। আল্লাহ যেন আশির মতো এমন বোনকে সহোদর
সকলকে দেন। আশির কথাগুলো যেন আগুনের মতো জ্বালা ধরল তনুজার গালে। তিনি রাগে সজোরে আরেকটি থাপ্পড় মারলেন আশির গালে। আঘাতের শব্দে পুরো হলরুম কেঁপে উঠল। তনুজা খান মুখ শাড়ির আঁচলে গুজে কাঁদতে কাঁদতে কণ্ঠে হতাশা তীব্র ঘৃণা নিয়ে বললেন, কোন দোষে আমি তোর মতো মেয়েকে পেটে ধরেছিলাম যে বোন হয়ে আরেকটা বোনের জীবন নষ্ট করলি? ছি, আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে। কেমন মেয়ে আমি জন্ম দিয়েছি, এখন নিজের কাছে লজ্জিত হতে লাগছে। চলে যা এখান থেকে, তোর মুখ দেখতে চাই না। তনুজা খান কথাটা বলে আশিকে ধাক্কা মারলেন। আশি সামনে ছিটকে গিয়ে শিয়াবের বাবা শান্ত চৌধুরীর পায়ে পড়ল। আশির চোখে জল বয়ে আনা নামা সরু। কোনো মেয়ে পারবে না মায়ের এমন কঠিন কথা সহ্য করতে, তেমনি আশি পারছে না। তার বুক তীব্র যন্ত্রণা। আশি আবার অঝরে কাঁদতে লাগলো। আশির গরম চোখের পানি শিয়াবের বাবা শান্তর গায়ে পড়ছে। শান্ত চৌধুরী খুব মায়া হলো আশিকে দেখে। তিনি ভাবলেন, কি এমন অপরাধ করছে একজন মানুষকে ভালোবেসে, তাই তো মেয়েটা এমন কাণ্ড করছে। তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। শান্ত চৌধুরী আশির দু কাঁধ ধরে তুলে দাঁড় করলেন। নিজের রুমাল দিয়ে আশির চোখের পানি মুছে নিলেন। তারপর বাবার মতো স্নেহ মাখা সহানুভূতি ও সমর্থন দিয়ে বললেন, কেঁদো না মা। আমি জানি তুমি যা করছো সেটা সত্যি অন্যায়, কিন্তু আবার ভালোবাসার মানুষকে পাওয়ার এরকম পাগলামি বলা যায়। তবে আমি শান্ত চৌধুরী তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। আজ থেকে তুমি আমার ছেলে বউ। শান্ত চৌধুরী এই অপ্রত্যাশিত ঘোষণায় যেন পুরো বাড়ির মানুষ অবাক হয়ে গেল। শিয়াব রাগে আগুন সম। শিয়াব কান দিয়ে যেন রাগে ধোঁয়া বেরোচ্ছে। এক মুহূর্তে শিয়াব তার বাবার উদ্দেশ্যে অবাক কণ্ঠে রাগে ফেটে অবিশ্বাস্য ক্রোধ নিয়ে বলে, কি বলছো বাবা তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি তুরাকে ভালোবাসি আর শিখে না, আর আশিকে না তুরাকে চাই। শান্ত চৌধুরী শিয়াবের কথায় সহ্য করতে পারলেন না। তিনি ধমকের সঙ্গে শিয়াবের উদ্দেশ্য করলে, চুপ, মুখে শুধু তুরা তুরা এই নাম এখন থেকে আর নিবি না। এই মেয়ে এখন তোর মুখে পরনারী শোনায়। ভুলে গেছিস তুই কিছুক্ষণ আগে তিন কবুল বলে আশিকে বিয়ে করছিস? তাই এখন আল্লাহর কসম আর আইনগত সাক্ষ্যে আশি তোর স্ত্রী, আর আমি আশিকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। শান্ত চৌধুরীর কথায় রাগে ফুঁসতে ফুঁসতে শিয়াব দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞার জেদ নিয়ে বলে, মানি না আমি আশিকে নিজের স্ত্রী হিসেবে। আমি তুরাকে ভালোবাসি আর আমার ওকেই চাই। আমার তুরাকে লাগবে যে কোনো মূল্যে, আর আমার তুরাকে আমি খুঁজে বের করব। কথাটা বলে শিয়াব বড় বড় পা ফেলে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সব মানুষ হতবাক হয়ে তাকিয়ে থেকে অনেকে নানা রকম কানাঘুষো করতে থাকে। আসলে প্রতিবেশীদের কাজই হচ্ছে মাথা না বুঝে উল্টোপাল্টা বলা। সুইজারল্যান্ড ভাগ্যের কি নীলা খেলা তা বোঝাপড়া দেয়। রৌদ্র আজকে সকালে 10টায় অন্য এলাকায় মিটিং ছিল। রৌদ্র ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই মিটিংয়ে সম্পূর্ণ করতে, কিন্তু ভাগ্যের পরিবেশে তুরার সাথে এই ভাবে সুইজারল্যান্ডের নির্জন জার্মানির রাস্তায় দেখা হবে তা রৌদ্র কল্পনা করেনি। রৌদ্রের বুকে তুরা এখনো হেলে আছে। রৌদ্রের জন্য নড়তেও ভুলে গেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না তুরা তার কাছে, তার নিজেরও বুকে। রৌদ্রের কাঁপা কাঁপা চোখে সামান্য মাথা নিচু করে তুরার সেই ঘুমন্ত জ্ঞান হারানো মুখের দিকে তাকালো। অজস্র যন্ত্রণার পর এই মুহূর্তে তুরাকে দেখে খুব ঠোঁটে কথা নেই, কেবল বিস্ময়, ভালোবাসা মাকে স্তব্ধতা। পর মুহূর্তে রৌদ্র চোখ গেল সামনে থাকা তুরার সাথে বাজে ও নোংরা ব্যবহার করা বিদেশি ছেলেগুলোর ওপর। রৌদ্র ছেলেগুলোকে 1 মিনিট চোখ বন্ধ করলো, তারপর ভেসে উঠল কিছুক্ষণ আগের মুহূর্ত। যখন রৌদ্র গাড়ি চালিয়ে আসছিল তখন তোরা প্রাণপণে দৌড়াচ্ছিল, আর তোরার পিছনে এই ছেলেগুলো দৌড়াচ্ছে। আর একটা মেয়ের পিছনে ছেলেগুলো এইভাবে দৌড়ানো মানে নোংরা বাজে মন্তব্য করে তাড়া করেছিল। তার মানে ছেলেগুলো তুরার পিছনে বাজে মন্তব্য করে তাড়া করল। কথাটা ভাবতে রৌদ্রের শরীর রাগে জ্বলে উঠল। সে শক্ত হয়ে গেল, চোখ লাল করে ছটফট ফট করে চোখ খুলে সেই ছেলেগুলোর দিকে তাকালো, যেন চোখ দিয়ে গিলে ফেলবে। রৌদ্রের সেই হিংস্র লাল চোখ দেখে পিছনে সারি দেওয়া সশস্ত্র বডিগার্ড ছেলেগুলোকে ভয়ে আত্মা কেঁপে উঠল। নিজের ভয়াবহ পরিণতি আজ করে ছেলেগুলো উল্টো ঘুরে বাঁচার জন্য দৌড় শুরু করলো। রৌদ্রের শরীর রাগে কাঁপছে, তার চোখে তীব্র ঘৃণা, যেন ছেলেগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবে। রৌদ্র বিদ্যুৎ গতিতে চিৎকার করে পিছনে বডিগার্ডদের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, ফায়ার। রৌদ্রের এই এক শব্দ আদেশ শুনে গার্ডরা মুহূর্তের মধ্যে হাতে থাকা বন্দুক ছেলেগুলোর দিকে লক্ষ্য করলো। শুট, ঠাস ঠাস ঠাস, প্রত্যেকটা ছেলের পায়ে গুলি। ছেলেগুলো যন্ত্রণা হাহাকার করে রাস্তায় পা চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়ল। তাদের চিৎকার সেই শান্ত সেই রাস্তায় এক ভয়ানক প্রতিধ্বনি তৈরি হলো। সময়ের গতিতে সময় চলে গেল, কারোর জন্য থেমে থাকলো না। তুরাকে দেখার জন্য রৌদ্র তাড়াতাড়ি ডাক্তার এনেছিল। ডাক্তার এসেই দেখে গেল
অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা থাকায় তুরা জ্ঞান হারিয়েছে। যে কোনো সময় জ্ঞান আসবে, আর জ্ঞান আসার পর তাকে কিছু খাওয়াতে হবে। তুরা শান্তভাবে নরম বেডে ঘুমিয়েছে, মানে জ্ঞান হারিয়ে পড়েছে। আর তার সামনে পায়ের উপর পা তুলে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আব্রাহাম কালাম রৌদ্র। তার মনে হাজার প্রশ্ন। তুরা কিভাবে সুইজারল্যান্ডে এলো, আর কেনই বা এত দূরে এলো? তুরার না বিয়ে হওয়ার কথা ছিল? তাহলে তুরার বিয়ে হলো না, কিন্তু তুরা কেনই বা এত দূরে এলো? আসার কারণ কি? হাজারো প্রশ্ন রৌদ্রকে গ্রাস করছে, কিন্তু কোনোভাবে উত্তর খুঁজে পাচ্ছে না। তার চোখে কেবল অপেক্ষা, কখন তুরার জ্ঞান ফিরবে। রৌদ্র গভীর চিন্তামগ্ন। ঠিক তখনই পাশে থাকা রৌদ্রের ফোন বেজে উঠল। ফোনের শব্দে রৌদ্রের চিন্তার ঘোর থেকে বের হলো। সে তুরার শান্ত মুখের দিকে একবার তাকিয়ে ফোন হাতে নিয়ে না দেখে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে রৌশনী খানের কান্না ভেসে আসলো। মায়ের এমন কান্না শুনে রৌদ্র দ্রুত স্বাভাবিকতা হারিয়ে ফেলল। সে উত্তেজিত, মম কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর ড্যাড, সব ঠিক আছে? ওপাশ থেকে রৌশনী খান যন্ত্রণাদায়ক উত্তর দিল, কিচ্ছু ঠিক নেই রে বাবা, সব সেই গোছে হয়েছে। রৌদ্র অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করে, কি বলছো এসব মম? হ্যাঁ রে বাবা, তুরা পালিয়ে গেছে, আশির বিয়ে হয়ে গেছে। রৌদ্রের বিস্ময় কোনো, হোয়াট? হ্যাঁ রে বাবা, আশির বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? শিয়াবের সাথে। রৌদ্র রোশন এখানে বলা কথাটা শোনার সাথে সাথে রৌদ্রের হাত থেকে ঠাস করে ফোনটা মেঝেতে পড়ে যায়। রৌদ্র নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ঠিকই শুনছে, তার মাথা যেন ঘুরছে, তার সমস্ত শরীর যেন বিদ্যুৎ খেলল। রৌদ্র ধীরে ধীরে চোখ তুলে তুরের দিকে তাকায়। এইবার সমস্ত ধাঁধার প্রশ্নের উত্তর রৌদ্রের সামনে আরও বেশি প্রশ্ন হয়ে বলল, তুরা এই পাগলের মতো সুইজারল্যান্ডে আসার কারণকে? আশির সাথে শিয়াবে বিয়ে হয়েছে। ছেলে হিসেবে শিয়াব খারাপ না, ভালো, যা রৌদ্র জানে। কিন্তু রৌদ্র বুঝতে পারছে না এই খবর শুনে সে খুশি হবে নাকি কাঁদবে। শিয়াবের সাথে তুরার বিয়ে হলো না, এই কথা রৌদ্রের জন্য মুক্তির সংবাদ। কিন্তু তুরার হঠাৎ পালিয়ে আসা আর সুইজারল্যান্ড কিভাবে আসলো, এই প্রশ্নগুলো যেন রৌদ্রের মাথা পাগল করে ফেলছে। তুরা জ্ঞান ফিরে পেল। সে ধীরে ধীরে চোখ খুলে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায়। তুরা নিজেকে আবিষ্কার করলো এক নরম তুলতুলে বেডে, যা তুরা আগে কখনো শোনে। তুরা বিস্ময় বেডে উঠে বসে চারিদিকে তাকালো। তার চোখ যেন বিস্ময়িত, মনে হচ্ছে সে কোনো স্বপ্নের কোনো রাজপ্রাসাদে বসে আছে। রুমটা এত সুন্দর, এত পরিপাটি আর দামি জিনিসপত্র সাজানো, যার দেখে তুরা কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। ঘরের প্রতিটি কোণ যেন বিলাসিতা তার রুচির পরিচয় বহন করছে। হঠাৎ তুরা রৌদ্রের কথা মনে পড়লো। সে এখন তাহলে রৌদ্রের কাছে চলে এসেছে। রৌদ্র কি তাকে নিয়ে এসছে? সেই চিন্তা মাথায় আসতে তুরা বেড থেকে নামতে গেছিল, কিন্তু শরীর অনেক দুর্বল, আর মাথা ঘুরে পড়ে যেতে নিলে সে আবার বেডে বসল। শরীরটা খুবই দুর্বল লাগছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুরা আশেপাশে তাকালো। হঠাৎ তুরার চোখ আটকে গেল একটা দেওয়ালে ঝোলানো ছবির দিকে। ছবিটা দেখে তুরার অজান্তে শরীর দুর্বলের কথা ভুলে গেল। সে কোনোরকম এগিয়ে গেল ছবির কাছে। ছবিটা রৌদ্রের। রৌদ্র হাতে গিটার নিয়ে এসে ছবি তুলছে। রৌদ্রকে দেখে অনেক কিউট লাগছে, যা দেখে তুরা অজান্তে হেসে ফেলল। আর নিশ্চিত হলো সে এখন রৌদ্রের কাছে এসে। আর এটা ভাবতে তুরার মন খুশিতে ভরে উঠল। অবশেষে সে পেরেছে রৌদ্রের কাছে আসতে। তুরা রৌদ্রের ছবির দিকে তাকিয়ে তন্ময় হয়ে গেছে। আনন্দে হাতটা এগিয়ে গিয়ে যেই না ছবি স্পর্শ করবে, তার হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে তুরা চমকে ঘাড় ঘুরে তাকিয়ে দেখলো রৌদ্র। রৌদ্র ওয়াশরুমে ছিল। ওখান থেকে বেরিয়ে এসে তুরাকে তার ছবি দেখছে। দুজনে চোখাচোখিতে স্থির হয়ে যায়। রৌদ্রকে তুরার স্পন্দন কেঁপে উঠলো, বুক কাঁপছে, হার্টবিট বাড়ছে। তুরার লজ্জায় মাথা নিচু করে ফেললো। রৌদ্র তুরাকে মাথা নিচু করে দেখতে লম্বা নিঃশ্বাস নিল। সে কথা না বাড়িয়ে সোজা শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কী খাবি বল? আচমকা রৌদ্রের মুখ থেকে খাওয়ার কথা শুনে তুরা অবাক হয়ে আবার রৌদ্রের দিকে তাকালো। এইভাবে তাকাচ্ছিস কেন? কী খাবি বল? তুরা আমতা আমতা করে অনেক কষ্ট বলে, ভাত খাবো। তুরার এই উত্তর শুনে রৌদ্র আর কিছু না বলে হাতে ফোনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার স্ত্রীর মুখ দেখে বোঝার উপায় নেই যে ভেতরে ভেতরে অনেক কতটা চিন্তিত। বেশ কিছুক্ষণের মধ্যে অনেক আইটেম হাজির হলো তুরার সামনে, সাথে হালকা ভাতও। সবাই রৌদ্র অর্ডার করে নিয়ে এসছে। তুরা এত খাবার দেখে বিস্ময়ে চোখ কপালে তুলে ফেলল। এত খাবার কেন? রৌদ্র এই মুহূর্তে দরজার বাইরে কাউকে কল করে জন্য দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তুরার কথায় আবার ঘুরে কণ্ঠে বলল, এগুলো তুই সব খাবি, তারপর আমি তোর কাছ থেকে অনেকগুলো ইন্টারভিউ নেব। সব প্রশ্নের উত্তর সঠিক এবং সত্যি বলবি। কথাটা বলে রৌদ্র ফোন কানে ধরে ঘর থেকে বেরিয়ে গেল। রৌদ্র এই অস্বাভাবিক আচরণে তোরা বিস্ময়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
তার কাছ থেকে আবার কিসের ইন্টারভিউ নিবে, এসব চিন্তা তুরার মাথায় ঘুরতে লাগলো। তুরা এত কিছু না ভেবে পেটে তীব্র ক্ষুধা থাকায় সামান্য খাবার খেয়ে নিল। খালি পেট এবং শারীরিক দুর্বলতা থাকায় সে বেশি একটা খেতে পারল না, তবে স্বাদটুকু তাকে শান্তি দিল। খাওয়া শেষ হতে রৌদ্র আবার রুমে প্রবেশ করলো, তার সাথে একজন বিদেশি কাজের মহিলা। রৌদ্র সংক্ষেপে সব খাবারের জিনিস সেই মহিলাটিকে যেতে বলল, আর মহিলাটি রৌদ্রের কথা মতো দ্রুত সব কিছু নিয়ে চলে গেল। রৌদ্র বুকে হাত ভাঁজ করে চোখ বন্ধ করে তুরার দিকে স্থির রেখে শান্ত কঠিন কণ্ঠে প্রশ্ন করলো, কেন এসেছিস? রৌদ্রর এই প্রশ্নে তুরা সামান্য কেঁপে উঠল। তুরার মাথা নিচু করে সোজা সাপটা দ্বিধাগ্রস্ত করে বলে, জানি না। তুরা সত্যিটা রৌদ্রকে বলতে পারছে না, কেন জানি ভয় লাগছে। তুরার এই উত্তর শুনে রৌদ্র বিরক্ত স্বরে বলে, জানিস না মানে? তুই সুইজারল্যান্ডে এসে পড়ছিস, কথাটা কি তোর কাছে সাধারণ মনে হচ্ছে? ওয়েট, তুই আসলি কীভাবে? তোর কাছে পাসপোর্ট ভিসা আছে? তুরা লাজুকভাবে না সূচক মানালো। এবার রৌদ্রের চোখ কপালে উঠল। পাসপোর্ট ভিসা ছাড়া তুই বিদেশে থেকে এসেছিস, কথাটা কোনোভাবে স্বাভাবিক না। রৌদ্র তীক্ষ্ণভাবে রেগে গিয়ে বলে, পাসপোর্ট ভিসা ছাড়া? তার মানে তুই এমনি এমনি এসেছিস? তুরা রৌদ্রের কথায় লজ্জা ও ভয়ে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রৌদ্রের সাথে সাথে রেগে উঠল। রৌদ্র তুরাকে থাপ্পড় মারতে গেল, কিন্তু রৌদ্রের হাত শূন্যে থেমে গেল, কারণ রৌদ্র যেই তুরাকে মারতে নেবে সাথে সাথে তুরা রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। রৌদ্র একদম স্থির। তাদের দুজনের বুকে হার্টবিট এত জোরে বাজছে যেন মনে হচ্ছে বাইরে কেউ শুনতে পারবে। সে আলিঙ্গন ছিল ভয়ের, আনন্দের এবং চরম শান্তির। তুরার এই আকস্মিক কাজে রৌদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। এতক্ষণ তুরার উপর যে রাগটা ছিল সেটা যেন এক মুহূর্তে পরিণত। আচমকা তুরা ফুঁপিয়ে কেঁদে উঠল। তুরার এই কান্না শুনে রৌদ্র যেন অস্থির হয়ে পড়ল। রৌদ্র নিয়ন্ত্রিতভাবে হাতটা তুরার মাথায় রেখে আলতো স্পর্শ করতে করতে উদ্বেগ স্বরে বলল, তুরা, কেন এসেছিস বল? আর তুই কেন পাসপোর্ট ভিসা ছাড়া এসেছিস? কতটা বিপদ হতে পারত। তুরা ফুঁপিয়ে কাঁদছে। এই কান্না তার কষ্টের নয়, খুশির, কারণ সে অনেক শান্তি পেয়েছে। অবশেষে সে রৌদ্রকে পেল। তার বুকটা যেন দীর্ঘ যন্ত্রণা ভার থেকে খালি হয়ে গেছিল। সব যেন আনন্দে পরিণত হলো। ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া এই আনন্দটা সবাই বুঝবে না, এটা শুধু সেই বুঝবে যে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে। রৌদ্র বুঝতে পারছে না তুরাকে কেন এসেছে। সে নিজে একে আলতো করে ছাড়িয়ে তুরার চোখের পানি দুই হাত দিয়ে মুছে মলিন কণ্ঠে শুধরল, কাঁদছিস কেন? আমি কি তোকে মেরেছি? তোরা নাক টানতে টানতে না সূচক না বললো, তাহলে কাঁদছিস কেন? তোরা সংক্ষিপ্ত উত্তর, এমনি। এমনি কেউ কাঁদে? আচ্ছা যাই হোক, সত্যিটা বল, কেন এসেছিস? তোরা রৌদ্রে বারবার একই প্রশ্নে বিরক্ত হলে। একই প্রশ্ন করার মানে কি যে সে বুঝতে পারছে না আমি তার কাছে এসেছি? এতটাই কি অবুঝ? এগুলো ভেবে তোরা মনে সাহস জোগাড় করে ফটফট করে চরম অকপটে উত্তর দিল, আপনার সাথে লুটুপুটু করতে। কথাটা বলে তোরা নিজের জিভে কামড় করলো। কী থেকে কী বলে ফেলেছে। রৌদ্র যে তুরার কথা হাবা হয়ে গেল। রৌদ্রের চোখে বিস্ময় অবিশ্বাস। রৌদ্রেও কিছু বুঝবার আগে তুরা তার কথা ঘুরিয়ে রৌদ্রের উদ্দেশ্যে অগোছালোভাবে বলে, ইয়ে মানে, বলেছিলাম না রৌদ্র ভাইয়া, আপনার ওয়াশরুমটা জানি কোন দিকে? ওই যে দেখছি ওয়াশরুমের দিকে তাকিয়ে। আমি আসছি, হ্যাঁ। কথাটা বলে তোরা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দিল, আর তার বুক থরথর করে কাঁপছে। কী থেকে কী বলে ফেলেছে। লজ্জায় নিজের দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে স্বীকারোক্তি হলো, তুরা, তুইও না? এভাবে কেউ বলে? বাংলাদেশ। আশির বিদায়ের পালা। শিয়াবে চলে গেল। শান্ত চৌধুরী আশিকে বাড়ির বউ হিসেবে নিয়ে যাবেন। আশির চোখ ভেজা কান্নায় চোখ ফুলে উঠছে। আশি ধীরে ধীরে আনোয়ার খানের দিকে এগিয়ে যেতে পা জড়িয়ে কান্না করতে করতে বলল, বাবা, আমাকে মাফ করে দিও তোমার এই অভাগী মেয়েটাকে। আনোয়ার খান কোনো কথা বলল না। আশি কিছুটা কেঁদে এইবার রৌশনী খানের কাছে গিয়ে রৌশনী খানের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে মাফ করে দিও তোমার এই হতভাগা মেয়েটাকে। আশি সবার সাথে একইভাবে কথা বলল, কিন্তু প্রত্যুত্তরে কেউ কিছু বলল না। শুধু আরফা আশির দিকে এগিয়ে এলো। আরফা আশিকে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আশি, এইটা তুই কেন করলি? এইভাবে না করলি না। আশি কিছু বলল না, শুধু আরফা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্নাকাটি শেষে শান্ত চৌধুরী আত্মীয় স্বজন নিয়ে আশিকে নিয়ে বেরিয়ে পড়লো। বাড়ি থেকে বাইরে হওয়ার কথা ছিল কার, আর কার হয়ে গেল।
আশি শিয়াবের বাড়িতে আনা হলো। তুরার জায়গায় আশিকে দেখে শিয়াবের মা মিনা চৌধুরী চমকে উঠল। শান্ত চৌধুরী সব বুঝিয়ে দিলেন। আশি কান্না ভেজা চোখ দেখে মিনা চৌধুরীর মায়ের মন গলে গেল। তিনি মেনে নিলেন আশিকে। মিনা চৌধুরী আশিকে বুকে জড়িয়ে সান্ত্বনা স্বরে বললেন, মা তুমি চিন্তা করো না, তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করব না। যেহেতু বিয়ে হয়েছে এখন থেকে তুমি আমার মেয়ে, আমার ছেলের বউ। আর তুমি আমাকে সবসময় মায়ের মতো মনে করবে। আর শিয়াব ছেলেটা একটু বেশি রাগে, তুমি কষ্ট পেও না, দেখবে সময় হলে সেও তোমাকে মেনে নেবে। তুমি ধৈর্য ধরো। মিনা চৌধুরীর মায়ের মতো সান্ত্বনা শুনে আশির মনে যেন সামান্যতম শান্তি এলো। কিন্তু মনের ভিতর প্রশ্ন ঘুরতে লাগলো, শিয়াবকে তাকে আদৌ মেনে নেবে? কিন্তু এটা কি আদৌ সম্ভব? যে মানুষ স্ত্রী হিসাবে মেনে নেবে না বলে রাগ করেছে, সেই মানুষটা কি কোনোদিন তাকে ভালোবাসবে, নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে? রাত 2টো, সাজানো ফুলশয্যার খাটে বসে আছে আর্থিক, কিন্তু শিয়াবের আসার নাম নেই। সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত বাড়ি এসেনি। শান্ত চৌধুরী অনেকবার কল করেছে কিন্তু বন্ধ পেয়েছে। আশি এখনো ঘুমায়নি, চুপচাপ বসে আছে। হায় রে নিহতে, আজ এই ঘরে কার থাকার কথা ছিল? কে? হঠাৎ কারো পায়ের শব্দে আশি চমকে গিয়ে মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখলো শিয়াব। শিয়াবকে দেখে আশির চোখ বড় বড় হয়ে গেল। শিয়াবের মাথার চুল এলোমেলো, চোখ লাল টকটকে। শিয়াব আশিকে দেখে কিছু বলল না, চোখ মুখ শক্ত করে ওয়াশরুমে ঢুকে গেলো। ফ্রেশ হয়ে এসে কোনো রকম কথা না বলে খাট থেকে বালিশ বের করে সোফায় শুয়ে পড়লো। আশি শিয়াবের ব্যবহারে কষ্ট পাচ্ছে। সেও তো আর শিয়াবকে ভালোবাসে না, মিথ্যে বলেছে শুধু তুরা সত্যিটা অজানা থাকতে। কিন্তু এইভাবে শিয়াব তাকে এড়িয়ে চলবে যা আশি কল্পনায় ভাবেনি। তারপর আশি ভাবলো, আমার ভুলের জন্য শিয়াব ভাইয়া নিজের খাট ছেড়ে ঘুমাবেন, আমি তা হতে দেব না। এসব ভেবে আশি খাট থেকে নেমে সাহস জোগাড় করে শিয়াবের কাছে এসে আলতো গলায় ডাক দিল, শিয়াব ভাইয়া। আশির ডেকে শিয়াব বিরক্ত সহকারে চোখ খুললো। আশির দিকে তাকিয়ে সে বিরক্ত, কোনো সমস্যা কি, ডাকছো কেন? আপনি শোভায় ঘুমাচ্ছেন কেন? আশির কথা শুনে আচমকা শিয়াব শোয়া থেকে উঠে সোফায় বসে হাসতে লাগলো। শিয়াবের হাসি দেখে আশি অবাক ও ক্রোধে তাকিয়ে রইল। শিয়াব হেসে স্বাভাবিক ক্রোধে ক্রোধ মিশে গেল, কী ভাবছো তুমি? আমাকে ভালোবাসলে আমি তোমাকে স্বামীর অধিকার দেবো? শোনো, যদি তুমি এসব ভেবে থাকো তোমার ভুল, কারণ তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করছো, আমার কাছ থেকে তুরাকে কেড়ে নিয়েছো। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়েছো সে জায়গায় তুরার থাকার কথা, কিন্তু তুরা জায়গায় তুমি দাঁড়িয়েছো। আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না, ঘৃণা হচ্ছে তোমাকে দেখে। আর চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেবো। এখন আমাকে আর ডাকাডাকি করবে না, আমি ঘুমাবো, মন মেজাজ ঠিক নেই। শিয়াবের কথা শুনে আশির অজান্তে মন খারাপ হয়ে গেল। তবুও আশি সামান্য মাথা নিচু করে সরলতা নিয়ে বলল, আমি আপনার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি, শুধু আপনার নিজের জিনিসে থাকতে বলছি। আপনি কেন আপনার খাট ছেড়ে ঘুমাবেন? আশির কথা শিয়াব সামান্য তাচ্ছিল্য হাসি এসে কড়া জবাবে বলল, আমার জিনিস? তুই তো আমার সব থেকে কাছের জিনিসটাই কেড়ে নিয়েছে, আর কি বাকি আছে? আশি শিয়াবের কথায় কিছু বলতে যাবে তার আগে শিয়াব হাত দিয়ে ইশারা থামিয়ে দিয়ে কঠিন নির্দেশ অনুসরণ করে, চুপ, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, চুপচাপ খাটে গিয়ে ঘুমাও, না হলে বাইরে চলে যাও। তবু আমার কাছ থেকে দূরে থেকো, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। আশি গভীর হতাশায় চুপচাপ বিছানায় এসে একপাশে শুয়ে পড়ল। শিয়াব শুধু শুধু তাকে ভুল বুঝছে। আশি জানে এই ভুলের ক্ষতিপূরণ দেওয়া তার জন্য সহজ হবে না। সুইজারল্যান্ড। এদিকে তুরার নাজেহাল অবস্থা, ওয়াশরুমে মুখ ধুতে গিয়ে শাওয়ার ক্লিক করে চাপ দিয়ে ফেলছে, আর তুরার সারা শরীর ভিজে গেছে। তুরা চিন্তায় পড়ে গেল, কাপড় ভিজে এখনও সে পরে আসবে না, কেন কাপড় পরেনি? এসব ভাবতে ভাবতে হঠাৎ তুরার চোখ গেল উপরের দিকে, যেখানে একটা সাদা টি শার্ট রয়েছে। তোরা আগামাথা কিছু না বুঝে নিজের শরীরের উপর সব কাপড় খুলে শুধু শার্টটা পরলো। ওয়াশরুমে তাওয়ালে পায়ে পেঁচাতে পেঁচাতে ওয়াশরুম থেকে বের হলো। রৌদ্র সোফায় বসে ফোন স্ক্রল করছিল। তোরা ওয়াশরুম থেকে বের হয়ে অপেক্ষা করছিল। ওয়াশরুমের দরজা খোলার শব্দে রৌদ্র ফোন থেকে চোখ তুলে ওয়াশরুমের দরজার দিকে তাকায় আর তুরাকে দেখতে পায়। তুরা রৌদ্রের শার্ট পরেছে, ফর্সা পা দুটো হাঁটুর পর্যন্ত দেখা যাচ্ছে। তুরার এই অবস্থা দেখে রৌদ্র বিব্রত হলো। রৌদ্রকে কেসে উঠলো। অন্যদিকে তাকে তুরার উদ্দেশ্যে দাঁতে চাচ্ছে, বলল, শালি রে, তুই আমার শার্ট পরছিস কেন? তুরা রৌদ্রের কথা শুনে রৌদ্রের দিকে তাকালো। তার মানে সে শার্টটা পরেছে, এটা রৌদ্রে? তুরা নিজের দিকে ভালো করে লক্ষ্য না করে হাঁটতে হাঁটতে রৌদ্রের কাছে সোফায় গিয়ে বসলো। সে ভাব নিয়ে বলল, পড়েছি তাই কি হয়েছে? ছিঁড়ে তো আর ফেলেনি। রৌদ্র তুরাকে এত কাছ থেকে দেখে আর চোখে তাকালো।
আর ছোট শার্টটা পরে তুরা সোফায় বসার জন্য শার্টটা আরও উপরে উঠে গেছে। তুরার এই অবস্থা দেখে রৌদ্র বড় বড় ঢোক গেল। সে বড় বড় শ্বাস নিতে থাকলো। তুরা রৌদ্রের অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করলো। তুরা রৌদ্রকে এমন দেখে আর রৌদ্রের কাছে গিয়ে নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করলো, রৌদ্র ভাইয়া, আপনি এমন করছেন কেন? আপনার কি শরীর খারাপ? রৌদ্র তুরার অবস্থা দেখে দ্রুত উঠে পড়লো। সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে যেতে যেতে অস্পষ্ট ইঙ্গিতে বলে গেল, নিজের দিকে লক্ষ্য রাখ, তাহলে আমার অসুস্থতার কারণ জানতে পারবি। কথাটা বলে রৌদ্র বেরিয়ে পড়লো। নাহলে এখানে থাকলে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারাবো তা নিশ্চিত। তুরা রৌদ্রের কথা শুনে কিছু বুঝলো না, তবুও নিজের দিকে তাকালো আর নিজের এই অবস্থা যা দেখলো, যার শরীরের অধিকাংশ অনাবৃত। আ পাগলের মতো ঘর আসা যাওয়া করছে তুরা, কিন্তু পড়ার মতো কিছু পাচ্ছে না। পাবেই বা কী ভরে? এটা তো পুরুষের রুম, কোনো মেয়ের রুম না যে পড়ার মতো কিছু পাবে। অনেক খোঁজাখুঁজি পর তুরা একটা ড্রয়ার খুলে সেখানে অনেকগুলো প্যান্ট রাখা। তুরা নিজেকে ঢাকার জন্য সেখান থেকে একটা নেভি ব্লু রঙের প্যান্ট বের করে নিল, কিন্তু পরেও হলো না। প্যান্টের বেল্ট লাগাতে পারছে না। অনেক রকম চেষ্টা করে হাঁপিয়ে গেছে। তারপর হাঁপিয়ে উঠে বিছানায় ধূপধাপ পা শুয়ে পড়ল। আরও বড় বড় শ্বাস নিতে লাগলো। অনেকক্ষণ শ্বাস নিয়ে তুরা বেড থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। তারপর নিজের প্রতিছবি আয়নাতে দেখে তার চোখ আস্তে আস্তে বড় হয়ে গেল। এই এই প্রথম তুরা শার্ট প্যান্ট পরছে। তুরা আয়নার দিকে তাকিয়ে খুশিতে হাসতে হাসতে বলে, হি, আমি মিস্টার আব্রাহাম খাম রৌদ্র হয়ে গেছি। তোরা হাসতে থাকলো, হাসতে হাসতে যেন শহীদ হয়ে মরে যাবে। হঠাৎ তোরা হাসতে হাসতে চোখ গেল আয়নার সামনে টেবিলে রাখা স্মার্ট ওয়াচ আর সানগ্লাসের দিকে। তোরা কি মনে করে তাড়াতাড়ি ওয়াচ আর সানগ্লাস পরে নিল। তারপর শার্টের হাতা কোনো রকম ভাঁজ করে আয়নার সামনে দাঁড়িয়ে একদম রৌদ্রের স্টাইলের মতো কপি করলো। গলা খাঁকড়ে দিয়ে রৌদ্রের মতো কণ্ঠস্বর করে বলে, এই শোন তোরা, তুই আমার জন্য এত দূর এসেছিস? তোর ভালোবাসা এতটাই গভীর, আমি অবাক হচ্ছি। তোর ভালোবাসা পৃথিবীর সব থেকে বেস্ট। কথাটা বলে তুরা রৌদ্রের স্টাইলে হেঁটে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে তুরা যে দৃশ্য দেখলো তাতে মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গেল। যে কোনো পৃথিবী ছেড়ে স্বর্গের কোনো উদ্যানে পা রেখেছে। চারিদিকে আলো ঝলমল করছে, নির্মল স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে। সামনে বসে রয়েছে বিশাল কাচের জানলা ভেদ করে যাওয়া বিশাল সুইমিং পুল। পুলের নীল জলে প্রতিফলিত হয়ে হিরে খচিত আছে। পুলের ঠিক পাশে সাদা পাথরের চিকন পথ গেছে নানা রঙের ফুলের বাগান। সেই বাগানে যেন কোনো চিত্রকলের তুলি উপরে উঠছে। সূর্যমুখী, গোলাপ, টিউলিপ, অসংখ্য অচেনা বিদেশি ফুল চারপাশে সুগন্ধিময়। ফুলের মাঝে মাঝে যত্ন করে ছাঁটা সবুজ ঘাস গালিচার মতো বিছানো। বাগান ছাড়িয়ে গেল, চোখ পড়ে গেল পিছনে অল্প পর্বতমালা বরফে ঢেকে ধূসর চূড়াগুলো আকাশ ছুঁয়েছি। বাগানের সুইমিং পুলের এক কোণে বসে কাঠের কৃত্রিম একটি ছাটু, তার উদ্দেশ্যে কৃত্রিম ঝর্ণার জল মৃদু শব্দ বইছে, আর একদিকে শান্তিদায়ক সুর বাজছে। সেই শব্দে মনের ভিতর সব অস্থিরতার জন্য দূর। রৌদ্রের রুচি ও ঐশ্বর্য এই বাড়ির প্রতিটি কোণ যেন কথা বলছে। তোরা এক মুগ্ধ চাহিনী নিয়ে ডুবে ডুবে গেল সেই এখন পুরুষটার পোশাক পরে আছে। এক অসাধারণ সৌন্দর্য মনে মনে আশা ও স্বপ্ন জাগিয়ে তুলল। তুরা কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। রৌদ্র এত সুন্দর জায়গাতে থাকে সেটা স্বপ্নেও ভাবতে অবাক লাগছে। তোরা আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে নামলো। তোরা চারিদিকে তাকালো, কিন্তু রৌদ্রকে কোথাও দেখতে পেল না। তোরা আবার ভাবলো কোথায় হলো। তোরা এসব ভাবনার মাঝে সুইমিং পুল থেকে ঝপাস করে শব্দ হলো। তোরা আচমকা শব্দে চমকে ভয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার মারলো। পানির তল থেকে বেরিয়ে এলো আব্রাহাম খাম। একটু আগে তুরাকে দেখে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিল। বাইরে এসে কেমন অস্থির লাগছিল, তাই এক প্রকার শার্ট খুলে ছুঁড়ে মেরে ঝাঁপ দিয়েছিল সুইমিং পুলে। তুরা চিৎকার গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো এলো। তারা রৌদ্রকে পানিতে না দেখে সামনে রৌদ্র পোশাক পরা সানগ্লাস ওয়াশ পরা তুরাকে দেখে রৌদ্র ভাবল, আরে স্যার স্যার, কোনো সমস্যা? পরক্ষণে গার্ডদের চোখ গেল তুরার লম্বা চুলের দিকে। গার্ডরা ভাবলো তাদের স্যার আবার এত বড় লম্বা চুল হলো কবে। তারা হতভম্ব, যাকে তারা স্যার বলে ভাবছে। উদ্দেশ্য কাঁপা কাঁপা বলল, স্যার আপনার চুল কবে বড় হলো? আরেকজন গার্ড ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সামনের দিকে তুরাকে ভালোভাবে দেখলো। আরে শালা, এটা আমাদের স্যার না, এটা ভূত। কথাটা বলে আরেকজনের কি গার্ডগুলো চিৎকার করে ভয়ে মুহূর্তের মধ্যে রৌদ্রের
বিলাসবহুল সুইজারল্যান্ড বাড়িটা যেন এক ভূতের বাড়ি পরিণত হলো। গার্ডের চিৎকারে রৌদ্র সুইমিং পুল থেকে চোখ তুলে সামনে তাকালো। তুরার চিৎকার শুনতে না পেলেও গার্ডদের চিৎকার রৌদ্র স্পষ্ট শুনতে পাচ্ছে। রৌদ্র হঠাৎ চোখ গেল তুরার দিকে। সে তখন 2 হাত দিয়ে মুখ ঢেকে আছে। রৌদ্র সুইমিং পুলে উঠতে নেমে তার আগে সব গার্ড ভয়ে ঝাঁপ দিল সুইমিং পুলে। গার্ডরা রৌদ্রকে সুইমিং পুলে দেখে হতভম্ব। একজন গার্ড কাঁপতে কাঁপতে বলল, স্যার আপনি এখানে, তাহলে ওটাকে? রৌদ্র গার্ডদের উদ্দেশ্যে বলল, ওটা আমি না, ওটা আমার হার্টবিট। কথাটা বলে রৌদ্র সুইমিং পুলের গ্রিল ধরে এক লাফে উঠল। সে তুরার সামনে এসে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো। তুরাকে দেখে রৌদ্র হাসি পাচ্ছে। শার্ট ভাঁজ করে প্যান্টও ঠিকঠাক পরতে পারেনি। রৌদ্র মুখ চেপে হেসে তুরার উদ্দেশ্যে রসিকতা, ওরে ভিতুর শালি, এখন হাত নামা, সবগুলো ভিতর ডিম। রৌদ্রের ডাকে তুরার কোনো সাড়া নেই। রৌদ্র তুরাকে হাত সরাতে দেখে আবারও একটু জোরে উদ্বেগ স্বরে বলল, তুরা তুই ঠিক আছিস? কথাটা বলে রৌদ্র তুরার শরীর হালকা ঝাঁকিয়ে উঠল। আর তুরা আচমকা হুঁশ থেকে ফিরে এলো। হ্যাঁ হ্যাঁ, ভূত ভূত মামা। কথাটা বলে তুরা ভয়ে রৌদ্রকে জড়িয়ে ধরল। তুরা ভয়ে নিজের বেহুশ হয়ে বরফের মতো দাঁড়িয়েছে, যেন কোনো তার মনোযোগ অন্যখানে ছিল, অন্য কোথাও। রৌদ্রের ঝাঁকিতে তুরার হুঁশ ফিরে এলো। ভয়ে সে রৌদ্রকে জড়িয়ে ধরল। তুরার স্পর্শে রৌদ্রের স্পন্দন কেঁপে উঠল। তার শরীর অদ্ভুত শিহরণ বয়ে গেল। রৌদ্র শরীর চুলে পানি, তুরার শরীর শার্ট ভিজে যাচ্ছে, আর তুরা বারবার কেঁপে উঠছে। সেই ভেজা উষ্ণতা অনুভব করতে রৌদ্র ঘোর লাগছে। আচমকা রৌদ্র দাঁতে দাঁত চেপে নিজেকে সামলিয়ে নিল। সে তুরাকে পাজাকোলা করে তুলে নিয়েও উত্তেজনার স্বরে বলল, দাঁড়া, তুই আমাকে কন্ট্রোলেস করতে চাই না, দেখাচ্ছি মজা তোকে। কথাটা বলে রৌদ্র তুরাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়েও রুমে এসে পড়ল। রৌদ্রের এরকম কাজে তুরা হতভম্ব। রৌদ্র তুরাকে বিছানায় এনে শুয়ে দিল। এরপর নিজের পরনে থাকা প্যান্টের বেল্ট খুলে তুরার 2 হাত বিছানার মাঝখানে বেঁধে দিল। তুরা বুঝতে পারছে না রৌদ্র এমন কেন করছে। কোনো খারাপ কিছু করবে নাকি ভাবতে তুরার রুহু কেঁপে উঠল। ভয়ে সে বড় বড় ঢোক গিলল। কিন্তু তুরাকে অবাক করে দিয়ে রৌদ্র তোয়াল কাঁধে নিয়ে তুরার উদ্দেশ্যে বলল, আমার একটু সাউন্ড না, চুপচাপ ঘুমাবি, আমি ফ্রেশ হয়ে এসে অন্য রুমে যাচ্ছি। কথাটা বলে রৌদ্র টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলো। আর তুরা স্বস্তির নিঃশ্বাস নিল। শুধু শুধু রৌদ্রকে ভুল বুঝে এসব ভাবতে তুরা নিজে জিভে কামড় দিল। বেশ কিছুক্ষণ পর রৌদ্র ফ্রেশ হয়ে বের হলো। তোয়ালি নিয়ে চুল মুছতে মুছতে সে দেখলো তুরা এখনো চোখ বড় বড় করে চেয়ে আছে। অনিদ্রায় রেজ যেন তার চোখে স্পষ্ট। রৌদ্র শান্ত কণ্ঠে তুরার দিকে তাকিয়ে বলল, তুই এখনো ঘুমাসনি? রৌদ্রের কণ্ঠ শুনে তুরা রৌদ্রের দিকে তাকে আমতাম করে, হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছি ভাইয়া। কথাটা বলে তুরা তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল। রৌদ্র দীর্ঘশ্বাস ফেলে তোয়ালে রেখে রুম থেকে ধীরে ধীরে যেতে নেবে, তার আগে তুরা চটজলদি এক চোখ খুলে রৌদ্রকে যেতে দেখে সামান্য ভয়ে মেশানো চিৎকার করে, রৌদ্র ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? তোরা আকুল ভীতু কণ্ঠস্বর। রৌদ্রের পা থেমে গেলে এক দীর্ঘশ্বাস চেপে চোখ মুখ বন্ধ করে এক প্রকার বিরক্ত নিয়ে তোরার দিকে তাকিয়ে তীর্যকণ, কোথায় যাচ্ছি? নৃত্য করতে যাচ্ছি, যাবি আমার সাথে? রৌদ্রের এমন কথায় তেতো শুনে তুরার মুখ চুপসে গেল। সে মন খারাপ করে ফেলল। তুরার মুখে বিষণ্ণ অবস্থা দেখে রৌদ্র গাল ফুলে শ্বাস নিচ্ছে। বিরক্ত দমন করে নরম স্বরে বলে, আমি অন্য রুমে যাচ্ছি, তুই ঘুমা, এখানে কেউ আসবে না। তোরা মাথা নিচু করে ভীতু অনুরোধ স্বরে বলে, আমার ভয় করছে, অন্য দেশ তাই লাগছে, প্লিজ আপনি যাবেন না? রৌদ্র তুরার কথা শুনে চিন্তিত হয়ে বলল, এই তোরা আসলে হয়েছে কিসের জন্য? ওকে জ্বালাইতে নাকি অন্য কোনো কারণে? এসব চিন্তা রৌদ্রের মাথায় ঘুরতে লাগলো। সে অস্বস্তি এবং যুক্তির স্বর মিশিয়ে বলল, তোরা দেখ, একটা ছেলে আর একটা মেয়ে একই রুমে থাকতে পারে না। আর যারা থাকে তারা স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী নই, তাহলে আমাদের থাকা ঠিক হবে না। তাছাড়া তুই আমার সম্পর্কে জানিস, আমি থাকলে তোর মনে ভয় থাকতে পারে। এসব যদি আমি তোকে উল্টোপাল্টা কিছু। বাকিটুকু বলতে না দিয়ে তুলে তড়িৎ গতিতে ঝড়ের দ্বিত প্রত্যয় স্বরে বলল, আমার বিশ্বাস আছে আপনার উপর, আপনি কোনো খারাপ কিছু করবেন না। আগে সেই রৌদ্র ভাইয়া, এখনকার রৌদ্র ভাইয়ের পার্থক্য। তুরার অটল বিশ্বাস দেখে রৌদ্রে এক মুহূর্ত থমকে গেল। সেই তুরাকে একদিন খারাপ বলে দাবি করছে, আর সেই তুরা তাকে এই কথা বলছে। রৌদ্রের জন্য সম্পূর্ণ নতুন এক তুরাকে দেখছে। রৌদ্রের অবিশ্বাস, মুগ্ধতা তার চোখে। রৌদ্রকে এইভাবে স্থির তাকিয়ে দেখতে তুরা ছলছল চোখ, নরম জিজ্ঞাসা করা দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, কি হলো ভাইয়া, ওভাবে তাকিয়েছেন কেন? তুরার কথা রৌদ্র অস্থির অবশেষে থমকে গেল। তার চোখে এক মুগ্ধতা আর ঘোরের বিশ্বাস, মুখে এক গভীর প্রশান্তি। রৌদ্রের শ্বাস স্নেহমাখানো,
বিশ্বস্ত যোগাযোগ কিছু না, এমনি। আচ্ছা তুই ঘুমা, আমি এই রুমে আছি, ভয় পাওয়ার কিছু নেই। তোরা চোখের পাতা কেঁপে উঠলো, আবার বলে সত্যি তো? রৌদ্র মাথা চেকে বলল সত্যি। রৌদ্র আলতো করে তুরার বাঁধা হাত দুটো মুক্ত করে দিল, তারপর সাদা নরম তুলোর কমফোর্ট তুলোকে যত্ন করে মায়ে ঢেকে দিল, আর তুলোর জন্য এক পরম আশ্রয় খুঁজে পেল। সে নিশ্চিন্তে সমস্ত চিন্তা ভুলে চোখ বন্ধ করলো। সারাদিন ধকল, ভয়, আবেগে, ক্লান্তিতে তুরার ঘুম নেমে এলো। রৌদ্র এক দৃষ্টিতে তুরার নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো মায়াবী ঘুমিয়ে থাকা তুরাকে দেখতে অসাধারণ মায়াবী লাগছে। রৌদ্র মনে মনে স্বীকার করলো, এই গভীর মায়া থেকে মুক্ত করা অসম্ভব। রৌদ্র পড়েছে এই মুখের মায়া। রৌদ্র তুরার পাশে ঝুঁকলো, আলতো হাতে নিবিড় ভালোবাসা সে তুরার কপালে ও মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে কানে গোপন ফিসফিস করে ধীরে এবং গভীর স্বরে বলল, আমি জানি না তুরা তুই আসলে কেন এসেছিস, কিন্তু তুই যে এসেছিস আর আমাকে এইভাবে নিয়ন্ত্রণ সীমা পার করে জ্বালিয়েছিস, পরে আমি তোকে যেতে দেবো না, কোনোভাবেই না। আমাকে পাগল করার আগে একটু ভালোভাবে দেখে নিস, কারণ আমি একবার খেপেও গেলে তুই নিজেকে সামলাতে হিমশিম খাবি। কথাটা বলে রৌদ্র দীর্ঘশ্বাস ফেলার জন্য অনেক কষ্টে করে নিজেকে সামলাতে পারছে। সে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে রৌদ্র চোখের ক্লান্তি ঘুম নেমে এসেছে। সুইজারল্যান্ডের সেই বিলাসবহুল রুমে এখন দুজনে শান্তির ঘুম। বাংলাদেশ। পরের দিন সকালে খানবাড়ির কারো মনে শান্তি থাকলেও তার শান্তি জোগাড় করার চেষ্টা করছে। আজকে সকালে শিয়াবের বাসায় যাবে। তারা ভাবছে যতই হোক তাদের বিয়ে হয়েছে, যদি শিয়াবের পরিবার মেনে নিতে পারলে তাহলে খান পরিবার কেন আশিকে মেনে নিতে পারবে না, এসব ভেবে নিজেকে শান্ত রাখছে। কিন্তু তুরার কথা মনে পড়তে সবার চোখে অশ্রু। আশিক খান একটু হলেও শান্তি নেই, মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, এসব ভাবতে আশিক খানের চোখ বারবার অশ্রুতে ভরে উঠছে। আশিক খান রুমে বসে তার কলিজার টুকরো মেয়ের দিকে তাকিয়েছেন, সেই হাসি মুখ, সেই তুরার মায়াবী মুখ। ঠিক সেই মুহূর্তে তনুজা খান রুমে প্রবেশ করেন। নিজেকে স্বামীর এই বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখে নরম স্বরে বলে, সে কি, আপনি তো রেডি হননি? বড় ভাই তো রেডি হয়েছে, সকলে রেডি। তনুজা খানের কথা শুনে আশিক খান চোখ থেকে চশমাটা খুলে চোখের পানি মুছে ভারী কণ্ঠে বলে, না, ভালো লাগছিল না তাই। আচ্ছা তুমি রেডি? তনুজা খান স্বামীর অবস্থা বুঝে পেরে পাশে খাট রেখে স্নেহভরা কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে, চিন্তা করবে না, আমাদের মেয়ে যেখানে আছে ভালো আছে, আল্লাহ তার সাথে আছে, কোনো খারাপ হবে না। তনুজা খানের খাতায় আশিক খান যেন সামান্যতম ভরসা পেল, তিনি মাথা ঝুঁকে সম্মতি জানালেন। তিথি কালো রঙের শাড়ি পরছে, আরফা নীল রঙের। আরফা ফোনে কল আসায় সে আগে বেরোচ্ছে। তিথি শাড়ির চল ঠিক করতে করতে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে এসে নামতে শুরু করে। এমন সময় কারোর সাথে ঠাস করে ধাক্কা খায়, দুজনের মাথায় মাথায় বাড়ি খায়। তাকে দেখে আয়ান আর তিথি। আয়ানা মাথা বুলাতে বুলাতে তীব্র কণ্ঠে তিথিকে বলে, এই কানা নাকি, চোখে দেখিস না? দেখেছিলাম, আমি নামছিলাম, তার মধ্যে কানার মতো এসে পড়ছে। তিথি মাথায় হাত বুলোতে বুলোতে রেগে গিয়ে প্রথমে বলতে, কি আমি কানা? আমি কানা হলে তুইও কানা, তুইও তো চোখ থাকতে চোখে দেখিস না। আয়ান অবিশ্বাস চিৎকার করে বলে, কি আমার চোখে হাতে নিয়ে ঘুরবি? তিথি চোখ পাখি বলে, কি নয়তো কি, নিজে আগে ধাক্কা দিয়ে আমার ঘাড়ে দোষ দিচ্ছে। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তুই বড়দের সাথে তর্ক করতে গেছিস তাই না? তিথি এক পা এগিয়ে এসে চ্যালেঞ্জের সুর বলল, তুমিও ছোটকে ভালোবাসতে ভুলে গেছো, ভদ্রভাবে কথা বলো। এখন এদিকে আসো, তোমার মাথার আর একটা বাড়ি দেই, নইলে ওই মতো গরুর মতো মাথায় শিং গেজে আমার সিংহ যাবে। কথাটা বলে তিথি আয়নের কাছে গিয়ে আয়নকে কিছুটা সুযোগ না দিয়ে আয়নের মাথাটা ঢুক করে নিজের মাথায় বাড়ি দিল। এদিকে আয়ন তিথি কাণ্ডে রাগে জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে তিথিকে কাচ্চা চিবিয়ে খাবে। আশি ওয়াশরুম থেকে ভেতরে পেরিকোট আর ব্লাউজ শাড়ি পরে দাঁড়িয়েছে, হাতে ধরা শাড়ি, শাড়ির দিকে অসহায় মুখ করে তাকিয়েছে, কোনোভাবে শাড়ি পরতে পারছে না, আর তাকে সাহায্য করতে আসবে না। অনেকক্ষণ পর আশি ব্যর্থ হলো, শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দরজা ফাঁক করে রুমে কেউ আছে কিনা পাশ কাউকে দেখতে না পেয়ে আশি ধীরে ধীরে সাবধানে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের করলো। তারপর নিজে ফোন থেকে ভিডিও দেখার পর শাড়ি পরে ভিডিও দেখতেছিল। এদিকে শিয়াবের মন ভালো লাগছিল না। ব্যালকনিতে যে কিছুক্ষণ পর ব্যালকনিতে দাঁড়িয়ে রুমের ভেতরে আসতে শিয়াবের চোখ রসগোল্লা। আশি তখন শাড়ি পরার ব্যর্থ চেষ্টা, আশির ফর্সা ধবধবে পেট, বুকের ব্লাউজের অংশটুকু স্পষ্ট, এসব দেখে শিয়াব নড়তে ভুলে গেল। সে এক ধ্যানে আশির দিকে তাকিয়ে দিল। আশি শাড়ি পরে ভিডিও দেখে কিছুতেই চোখ সরাতে পারছে না। হঠাৎ আশির চোখ গেল শিয়াবের দিকে। শিয়াব তার ওই দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। আশি প্রথমত বুঝতে পারলো না এইভাবে তাকিয়েছে, কিন্তু পরক্ষণে
চোখ গেল নিজের, একভাবে নিজের দিকে তাকিয়ে তারপর শিহাবের দিকে তাকায়। শিহাব তার পেটের দিকে তাকিয়েছে আর সে ভয়ে চমকে গেল। শাড়ির হাত থেকে ফসকে ফ্লোরে পড়ে গেল আর তীব্র চিৎকার দিল। আশি তীব্র চিৎকারে শিহাবের হুঁশ ফেলে। সে আশির অবস্থা আরও উলঙ্গ, শাড়ি মেঝেতে পড়ে। এসব দেখে শিহাবের গলা বড় বড় ঢোক গিলল। দ্রুত এক ধাক্কায় ঘুরে তাকালো, তীব্র কণ্ঠ বিরক্ত করল, এই মেয়ে, তুমি আমার বেহার মতো দাঁড়িয়ে গেছো কেন? লজ্জা করছে না? শিহাবের কণ্ঠে আশির আগে সব ভুলে গেল। সে প্রতিবাদক উদ্দেশ্য হল, কি বে, আমি বেহা? আমি যদি বেহাই, আপনি একটা লুচ্চু বেটা। কীভাবে আমার পেটের দিকে তাকিয়েছেন, দেখে মনে হচ্ছে আমার পেটটাকে খেয়ে ফেলবেন। আশির এমন কথায় শিহাব রাগে চরম পর্যায়ে। সে দাঁত কিরমির করতে কুদ্দুসের বলে, কি আমি লুচু? শোনো, আমি লুচ্চু হতাম তাহলে এখনো ভার্জিন থাকতাম, কাল রাতে যা হয় সব করে ফেলতাম। সে আবার কথা আছে তার ছেলে হাসি মুখ ভেঙে বলল, ও হয়েছে আমার সাধুলোক, জানা আছে কেমন। কিছুক্ষণ আগে তো অসভ্য পুরুষের মতো তাকিয়েছিলেন। আশি পাল্টা জবাবে শিহাব দাঁতে দাঁত বলল, আমি কি জানতাম তুমি এইভাবে শাড়ি ছাড়া বেহায় নির্লজ্জের মেয়ের মতো দাঁড়িয়ে থাকবে? আশি শিহাবের চূড়ান্ত জবাবে আঁচলের অভাব ভুলতে না পারে ক্ষোভে বলল, আমি আর সব জানতাম কি? আপনি এসে লজ্জা শরম খেয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন? আশি এভাবে তর্ক করতে শিহাব রাগে ইচ্ছে করছে এই মুহূর্তে দুটো থাপ্পড় দেয় আশির গেলে। কোনোরকম রাগ নিয়ন্ত্রণ করে চাপা ও কঠিন স্বরে বলে, এমন নির্লজ্জ মেয়ে দাঁড়িয়ে আমার সাথে তর্ক না কর, শাড়ি পরো। শিহাবের কথা আশি তাড়াতাড়ি শাড়িটা মেঝে থেকে তুলে নিল, কিন্তু শাড়ি পরার কৌশল জানা না থাকে আবারও অসহায় মুখে দাঁড়িয়ে রইল। শিহাব আশির কোনো সারা শব্দ না পেয়ে এবার প্রশ্নার্থ করলো, কি হলো? আমি কি বলছি? আশির চোখ ছোট ছোট করে আমতা করে বলল, আসলে আমি শাড়ি পরতে পারি না। শিহাব তাচ্ছিল্য এসে বলল, তা জানবা কি করে? জানা তো কথা, শুধু কাউকে ফাঁসিয়ে বিয়ে করতে। আশি বিরক্ত হলো, দেখেন আপনি কিন্তু আমার সাথে ঝগড়া করছেন। শিহাব উদাসীনভাবে বলল, তোমার যেটা মনে হয়, আই ডোন্ট কেয়ার। আশি হতাশা নিয়ে বলে, এভাবে ঝগড়া করবেন না প্লিজ, একটু বাইরে কাউকে গিয়ে দেখেন। সে রাগ আরও বেড়ে গেল। সে দাঁতে, হোয়াট, সিরিয়াসলি আমাকে কি তোমার চাকর মনে হয়? আমি নিচে গিয়ে তোমার আদেশ পালন করবো? শিহাবকে এভাবে চাপা অসহায়তা করতে দেখে আশি ভীষণ রাগ হলো। ইচ্ছে করছে শিহাবের চুল টেনে ছিঁড়ে ফেলতে। হুট করে আশি কি থেকে কী ভেবে ফেলল, না আপনি কাজের লোক, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, আর একজন স্ত্রী স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে এটাই বড় কথা, আর আপনি আসেন আমাকে শাড়ি পরে দেন। শেষের লাইনটুকু বলতে আশির লজ্জায় নিজে জিভে কামড় দিল। কি বলতে কি বলেছে ভাবতে আশি শাড়ি নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করলো। এদিকে আশির অপ্রত্যাশিত দাবি শুনে সে হতভম্ব। আশির চোখে তাকে স্বামীর চোখে দেখতে কথাটা ভাবতে সে এবার রাগে চড়ে গেল। সে তীব্র রাগে সামনের দিকে ঘুরে কিছু বলতে যাবে, দেখে আশি নেই। ওয়াশরুমের দরজা দিকে তাকিয়ে দেখে ভেতর থেকে লক করা। তার মানে আশি ভেতরে চলে গেছে। শিহাব চাপা রাগ নিয়ে ভারী দীর্ঘশ্বাস পেল। অসহায়কতা সে নিজের রুম থেকে দ্রুত বাহির এলো। নির্লজ্জ ভালোবাসা পর্ব 4 পুরো গল্পটা প্লেলিস্টে।